গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। একটু কনফার্ম করবেন অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা, আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা, আর আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডে যেটা রয়েছে সেটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েস প্রপারলি শোনা যাচ্ছে কিনা। অনেক চেনা পরিচিত নাম: সৌরভ, দীপম, চন্দ্র, অরিন্দম। সবাইকে ভেরি 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 গুড ইভিনিং। বিশ্বরূপ, হ্যাঁ স্যার ক্লিয়ার, ওকে। চলো স্যার, আমরা যেরকম রুটিন দিয়েছিলাম আপনাদের বা মিসলেনিয়াসে যেরকম বলেছিলাম ক্লাসেস হবে, সেই মিসলেনিয়াসের ক্লাসেস আজকে থেকে আমরা শুরু করলাম। আজকে আমাদের প্রথম ক্লাস, এবং আমি আপনাদের সাথে যেভাবে ক্লাস করাবো, আমার ক্লাস থাকবে 3 দিন আপনাদের সাথে, ঠিক আছে? 3 দিন আমার ক্লাস থাকবে। 3 দিন, এক হচ্ছে সোমবার, বৃহস্পতিবার আর শনিবার। রুটিন দেওয়া আছে আমাদের। মধুমিতা ম্যাডাম গুড ইভিনিং। রুটিন দেওয়া আছে আমাদের মানে অ্যাপের মধ্যে। আপনারা যারা মানে ধরুন রুটিন এখনো পাননি বা একটু আগে জয়েন করেছেন, একটু আগে কোর্স পারচেস করে ক্লাসে এসছেন, আমি জাস্ট একবার আপনাদের বলে দিই, আমাদের যে জেনারেল স্টাডিজের ক্লাস, সেই জেনারেল স্টাডিজের ক্লাস আমরা করব স্যার মানডে, ঠিক আছে? আমরা করব স্যার থার্সডে, আর আমরা করব স্যাটারডে, ঠিক আছে? আমরা প্রত্যেক দিন এই জেনারেল স্টাডিজের যে পড়াশুনোটা, এটা আমরা রেখেছি মডিউল বেসড, ঠিক আছে? আমরা মডিউল বেসড পড়াশুনো করব। আমরা প্রত্যেক দিন ক্লাসের শেষে আপনাদেরকে একটা সিলেবাস বা অ্যাপের মধ্যে একটা সিলেবাস দেব। সেই অ্যাপের সিলেবাসটা আপনারা দেখে আসবেন এবং সেই অনুযায়ী পরের দিনের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবেন, ঠিক আছে? এবং এছাড়া কিছু কিছু টপিক আমরা আলোচনা করব, বা কিছু কিছু টপিক আমরা, যে টপিকগুলো ধরুন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই টপিকের ওপর আমরা ডেডিকেটেড কিছু এমসিকিউ সেশন বা প্র্যাকটিস ক্লাসেস করব। অ্যাম আই ক্লিয়ার টু অল? হোপফুলি আই এম ক্লিয়ার টু অল, ঠিক আছে? আজকে যেহেতু প্রথম ক্লাস, সোমবার, আজকে দিয়ে আমরা স্টার্ট করলাম, তাই আজকে প্রথম দিন আমরা একটা মিক্সড জিকে সেট দিয়ে ক্লাসটা শুরু করেছি। আমাদের একটা মিক্সড জিকে সেট দিয়ে আজকে আপনাদের ক্লাসটা শুরু। এখানে টোটাল আজকে আপনাদের সাথে আমি প্রায় 40টা মতো কোয়েশ্চেন ডিসকাশন করব, যেরমভাবে আমরা করি। এবং এই 40টা কোয়েশ্চেন বিবিধ আপনাদের ডাব্লিউবিপিএসসি পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্নগুলো তোলা হয়েছে। তো সেখানে সব কিছুর মিক্সড রয়েছে। সেখানে আমাদের হিস্ট্রি থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সব কিছু মিলিয়ে মিশিয়ে, এবং কিছু প্রশ্ন খুব সোজা, কিছু প্রশ্ন একটু মডারেট, কিছু প্রশ্ন টাফ, সেই অনুযায়ী সেটটা আমরা সাজিয়েছি, ঠিক আছে? আমি একটু যোগ বুলিয়ে দেখে নিই। মৌসুমী রহমান স্যার, আমরা এমসিকিউ বেস ক্লাস করব নাকি থিওরি ওয়াইজ? এখানে যেহেতু প্র্যাকটিস বেস ক্লাস, আমরা কিছু ক্লাসেস করব অবশ্যই এমসিকিউ বেসড, আর যে ক্লাসেসগুলো আমার মনে হবে এই ক্লাসেসগুলো একটু ডিটেলসে আলোচনা করে দেওয়া দরকার, সেই ক্লাসেসগুলো আমরা অবশ্যই করে টপিক ওয়াইজ আলোচনা করব, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমাদের পরের পয়েন্ট, আজকে আমাদের স্যার সেট 1 মিক্সড জিকে যেরম সেট, এর পরের দিনের মডিউল, মানে আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস করছি, এটা জাস্ট একটা মানে ইন্ট্রোডাকশন ক্লাস হিসেবে বলা যেতে পারে। এর পরের দিন থেকে আমরা মডিউল অনুযায়ী পড়াশোনা করব। তো আজকে আমরা প্রায় 40+ কোয়েশ্চেন্স আপনাদের সাথে সলভ করতে চলেছি। 40+ কোয়েশ্চেন আমরা সলভ করতে চলেছি। সো হোপফুলি বেস্ট অফ লাক টু অল। সব কোয়েশ্চেনের সাথে টোটাল বোধহয় আমাদের 42টা কোয়েশ্চেন আছে। 42টা কোয়েশ্চেন আপনারা মার্ক করবেন প্রত্যেকটা মিসলেনিয়াস ফরম্যাট, মানে ঠিক হলে ইন্টু 2 মার্কস দেবেন, আর যদি ভুল করেন তাহলে নেগেটিভ 0.5 দেবেন, আর যদি মানে অ্যাটেম্প্ট না করেন তাহলে 0 দেবেন, ঠিক আছে? এই অনুযায়ী নিজেদেরকে মার্কিং করবেন। ঠিক হলে +2, ভুল হলে নেগেটিভ 0.5, নট অ্যাটেম্পটেড 0। আই থিঙ্ক আই এম ক্লিয়ার টু অল। সো চলুন আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট। আমরা নতুন একটা সিরিজ শুরু করছি। অল দি বেস্ট টু অল অফ ইউ। ভালো থেকো, মানে ভালো থাকা মানে ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি এই এক্সামটায় সবার যেন পিডিএফ এ নাম দেখতে পাই, সেই আশা সেই ভরসা নিয়ে লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? এটা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2018 প্রশ্ন। অজন্তা কেভ পেন্টিংস বিলং টু হুইচ পিরিয়ড? গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, মৌর্য বংশ, পাল বংশ। আমি এদিকটা সরে যাই যাতে পুরো কোয়েশ্চেনটা আপনারা দেখতে পান। হ্যাঁ, চলুন।
চারটে অপশন, দুটো ভাষায় প্রশ্ন রেখেছি আমি। ঠিক আছে, চলুন এটা যদি আমরা একটু দেখতে চাই, অজন্তা কেভস বা অজন্তা কোথায় অবস্থিত। দেখুন অজন্তা অজন্তার যে তথ্যচিত্রগুলো, অজন্তা কেভ পেন্টিংস আমরা দেখতে পাই মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রর ঔরঙ্গাবাদে, ঔরঙ্গাবাদ। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইন্ডিয়াতে এখন টোটাল আছে 44টা। ওকে, এটা কিসের গল্প বলে, এটা আমার এটা আছে জাতকা টেলস বা জাতকের গল্প আমরা এটার মধ্যে দেখতে পাই। এবার যদি বাকি জাস্ট একটু আলোচনা আমরা করি বাকিগুলোর মানে লজিক্যালি, আমরা যদি দেখি পাল বংশের জাস্ট ফাউন্ডারের নামগুলো আমরা লিখে রাখি, বেশি ইনফরমেশন বলতে গেলে অনেক সময় চলে যাবে। পাল বংশের ফাউন্ডারকে আমরা সবাই জানি, পাল বংশের ফাউন্ডার হচ্ছে কে, গোপাল, আর লাস্ট রুলার কে, গোবিন্দ পাল, রাইট। তা পাল বংশের ফাউন্ডার হচ্ছে গোপাল, ঠিক আছে, আর লাস্ট রুলার গোবিন্দ পাল, ঠিক আছে। তারপর যদি আমরা মৌর্য সাম্রাজ্য দেখি, মৌর্য সাম্রাজ্য ওয়ান অফ দ্য মোস্ট বলতে পারেন মানে ইম্পর্টেন্ট ফেজেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। মৌর্য ফাউন্ডার চন্দ্রগুপ্ত মৌর্য, লাস্ট বৃহদ্রথ। এর মাঝখানে অনেক মানে বাকি অনেকে রয়েছে, বিন্দুসার রয়েছে, তাকে নিয়ে প্রশ্ন আছে, অশোক রয়েছে, তাকে নিয়েও প্রশ্ন আসবে সামনের দিনে। আচ্ছা, ফাউন্ডার চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, কার হেল্পে, কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। লেখা কি বই, অর্থশাস্ত্র, লেখা বই হচ্ছে অর্থশাস্ত্র, ঠিক আছে। আচ্ছা, যদি বলে লাস্ট রুলার, বৃহদ্রথ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি রাষ্ট্রকূট বলি, রাষ্ট্রকূটের ফাউন্ডার খুব প্রশ্ন করে, প্রচন্ড প্রশ্ন আসে এটা, দন্তি দুর্গ, এটা কিন্তু প্রচন্ড পরীক্ষায় আসা প্রশ্ন। দন্তি দুর্গ, কেউ কিছু বলছেন? আচ্ছা, বৃহদ্রথ নিজের আনসার করছেন, করতে থাকুন, খুব ভালো। দন্তি দুর্গ, লাস্ট কে, ইন্দ্র ফোর, ঠিক আছে। তাহলে কারেক্ট উত্তর কোনটা এটা থেকে? কারেক্ট উত্তর এ, গুপ্ত বংশ। গুপ্ত বংশ সম্বন্ধে আমরা যদি একটু জানি, জাস্ট অল্প একটু নলেজ যদি নিই, গুপ্তা ডায়নাস্টির ক্ষেত্রে, ফাউন্ডার শ্রীগুপ্ত, শ্রীগুপ্তর পরে ঘটোৎকচ, ঠিক আছে। শ্রীগুপ্তর পরে ঘটোৎকচ, তারপর কে? চন্দ্রগুপ্ত ওয়ান। মনে রাখবো আর কি, লিচ্ছাবি প্রিন্সেসকে বিয়ে করেছিলেন, কুমার দেবী, ওকে। সমুদ্রগুপ্ত, কি বলা হতো? নেপোলিয়ান অফ ইন্ডিয়া, কে বলেছিলেন? ভি এ স্মিথ, ঠিক আছে। সমুদ্রগুপ্ত আর কি পারফর্মড অশ্বমেধ যজ্ঞ। প্রথম কে শুরু করেন? ফার্স্ট করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ বা পুষ্যমিত্রা শুঙ্গা,
মনে থাকবে স্যার, ফার্স্ট করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। ক্লিয়ার, হোপফুলি ডান। ঠিক আছে, আর কি মনে রাখবো সমুদ্রগুপ্ত থেকে? কোর্ট পোয়েট হরিসেন, প্রয়াগ প্রশস্তি। ওকে, সমুদ্রগুপ্তর পর এলো চন্দ্রগুপ্ত টু বা বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত টু, বিক্রমাদিত্য, বিক্রম বেতাল, যার গল্প পড়ি। ঠিক আছে, তার ফেমাস কোর্ট পোয়েট ছিলেন কালিদাস। তার বিবিধ বই, তার সামনে প্রশ্ন আছে, সেগুলো থেকে আমরা প্রশ্ন করতে থাকবো। ঠিক আছে, মনে থাকবে। আর কি এখানে আরেকটা জিনিস মনে রাখতে হয়, চন্দ্রগুপ্ত টুর সময় ফা হিয়েন এসছিলেন চায়না থেকে। ঠিক আছে, আর কি ইস্যু করে, কি ইস্যুড সরি সিলভার কয়েন্স। চন্দ্রগুপ্ত টু এর পরে আর কার কথা মনে রাখতে হয়? কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, বিষ্ণুগুপ্ত। কুমারগুপ্ত, যে প্রশ্নটা কুমারগুপ্ত থেকে সব থেকে বেশি আসে সেটা হচ্ছে কুমারগুপ্ত এস্টাবলিশড নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আচ্ছা, স্কন্দগুপ্ত অ্যান্ড বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, গুপ্তা ডায়নাস্টিকে বলা হয় গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার হলো? ঠিক আছে, সবার কাছে পড়া, সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার। আমরা কিন্তু ক্লাসে এইভাবেই আলোচনা করব, কোয়েশ্চেন অ্যানালিসিসও এইভাবেই নিয়ে যাব। মনে থাকবে, কোয়েশ্চেন অ্যানালিসিস কিন্তু এইভাবেই আমরা নিয়ে যাব। ঠিক আছে, স্কন্দগুপ্ত থেকে মেন্সে একটা প্রশ্ন আসে যে স্কন্দগুপ্তর দুটো উপাধি ছিল, এক ছিল দেবরাজ। ঠিক আছে, স্কন্দগুপ্তর দুটো উপাধি ছিল, এক ছিল দেবরাজ, আরেকটা ছিল শাকাপান। এটা মেন্স, ডাব্লিউবিসিএস মেন্স বা কোনো মেন্স পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, চলো চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। হোপফুলি, আচ্ছা আরেকটা এটা বলে দিই, এদের ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন চলে যাই। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার এ গুপ্ত। নেক্সট, দুটি দেহের মধ্যে আকর্ষণ বল একের নয় ফোর্স হলে ওই দুটি দেহের মধ্যে দূরত্ব কত হবে? হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু বডিজ ইফ অ্যাট্রাকশন ফোর্স বিটুইন টু বডিজ ইজ 1/9 অফ ফোর্স? 3 টাইমস, 3 গুণ, 0, শূন্য, দ্বিগুণ, ডাবল, সমান, ইকুয়াল। চলো আনসার করো এটা। লেটস আনসার দিস কোয়েশ্চেন। আচ্ছা, প্রথমে স্যার দুটো, আমরা যখন এরকম সায়েন্সের কোয়েশ্চেন পাবো আমরা দুটো দেখে নেবো একটু। কারুরকে এইসব মানে প্রশ্নগুলোয় কোনো অসুবিধা হয় স্যার? সায়েন্সের অঙ্কের প্রশ্নে কি কোনো অসুবিধা হয়? একটু জানাবে। আরে আরে, ঠিক আছে, আচ্ছা এখানে স্যার আমরা দুটো বডিকে রেখেছি, এটা হচ্ছে এ বডি, এটা হচ্ছে বি বডি। ঠিক আছে, এটা হচ্ছে এ বডি, এটা হচ্ছে বি বডি। বোর্ড না, বোর্ড রাইটিং এর পিডিএফ দেবো না, একটু লেখো ভাই, সুবিধা পেয়ে পেয়ে মজা পেয়ে গেছে। এটার মাস হচ্ছে m1 আর এটার মাস হচ্ছে m2। ভালো করে বুঝে নি, এই ডিস্টেন্সের দূরত্বটা ওরা এটা ডিস্টেন্সটার দূরত্ব হচ্ছে আর। আর হচ্ছে কত? আর হচ্ছে এখান থেকে এই দূরত্বটা বা টোটাল যে দূরত্বটা,
এই টোটালটা হচ্ছে স্যার আর, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আর। পরিষ্কার? তাহলে এই ক্ষেত্রে বলছে এই দুটো বডির মধ্যে যে ফোর্সটা কাজ করবে, দুটো বডির মধ্যে যে ফোর্সটা কাজ করবে, ধরে নেওয়া যাক ফোর্সটা আমরা ক্যাপিটাল এফ ধরবো, কেমন? তাহলে বলছে এবার যদি নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে আসি, গ্র্যাভিটেশনে নিউটনস ল আসি, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন যদি আমরা ফলো করি স্যার, তাহলে বলছে এই যে দুটোর মধ্যে যে বল বা ফোর্স কাজ করবে সেটা হবে এফ, এবং তার আগে বলে দিই এই এফটা কিসের সাথে সমানুপাতিক, এই এফটা হচ্ছে সমানুপাতিক এই যে মাস ওয়ান আর মাস টুর প্রোডাক্টের সাথে, m1 আর m2 দুটো বডির যে ভর আছে তাদের গুণফলের সাথে ফোর্সটা হচ্ছে সমানুপাতিক। মানে কি, যদি m1 বাড়ে ফোর্সটা বাড়বে, যদি m1 কমে ফোর্সটা কমবে, যদি m2 বাড়ে ফোর্সটা বাড়বে, যদি m2 কমে ফোর্সটা কমবে, যদি m1 ইন্টু m2 বাড়ে ফোর্সটা বাড়বে, যদি m1 ইন্টু m2 কমে ফোর্সটা কমবে। পরিষ্কার? আচ্ছা, আরেকটা কি বলেছে, F is proportional to 1/r²। আর স্কোয়ার মানে এই যে ডিস্টেন্স, এই যে দূরত্বটা দেখছেন, এই যে দূরত্বটা দেখছেন যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করেছি, এই ডিস্টেন্সের সাথে তার স্কোয়ারে, তার বর্গর সাথে সমান, মানে ব্যস্তানুপাতিক। মানে যদি আপনি এর দূরত্বটা বাড়িয়ে দেন তাহলে ফোর্স কমে যাবে, যদি এর দূরত্বটা কমিয়ে দেন ফোর্স বেড়ে যাবে। এই অবধি সবার কাছে পরিষ্কার? এই অবধি সবার কাছে ক্লিয়ার? এই অবধি সবাই বুঝতে পেরেছেন? এই অবধি সবার কাছে আমি ক্লিয়ার হতে পেরেছি হোপফুলি? হ্যাঁ। তাহলে এবার যদি এই অঙ্কটাতে আসি, এই অঙ্কটাতে বেসিক কোন ফর্মুলা লাগছে, এই দুটো ফর্মুলা যদি আপনি লাগান তাহলে কিরম দাঁড়াচ্ছে, এফ প্রপোর্শনাল টু, যদি এটা 1 নম্বর ইকুয়েশন হয় আর এটা 2 নম্বর ইকুয়েশন, আপনি এই দুটোকে কম্বাইন করেন, আপনি কি দেখতে পারবেন, এফ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 বাই আর এর স্কোয়ার। ঠিক আছে, m1 ইন্টু m2 বাই আর এর স্কোয়ার। পরিষ্কার? এই প্রপোর্শনাল চিহ্নটাকে তুলতে গেলে আমাদের এখানে একটা জি আনতে হয়, জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। এই জিটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। দেখুন ছোট হাতের জি আলাদা, ছোট হাতের জি কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ছোট হাতের জি আলাদা, এখানে বড় হাতের জি, ছোট হাতের জি আলাদা, এটা বড় হাতের জি ব্যবহার করছি। এই অবধি সবার কাছে পরিষ্কার? কারুর কাছে কোনো অসুবিধা আছে? তাহলে নর্মাল স্টেজে কি দাঁড়াচ্ছে, এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই যে ডিস্টেন্স আছে তার স্কোয়ার। এই অবধি সবার কাছে পরিষ্কার? কারুর অসুবিধা নেই হোপফুলি? এবার অঙ্কে ঢুকি। প্রথম স্টেজ ক্লিয়ার? তাহলে প্রথম স্টেজ কি বলেছে আমাদের, প্রথম স্টেজ আমাদেরকে বলে দিয়েছে যে নর্মাল যেটা সেটাই, যে এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর এর স্কোয়ার। আর এটা r1 ধরে নিই, কারণ এখানে দুটো স্টেজ পাবো, এটা হচ্ছে ফার্স্ট কেস যেটা নর্মাল কেস। সেকেন্ড কেসে আপনাকে কি বলছে, সেকেন্ড কেসে বলেছে 1/9f, তার মানে এটাকে আমরা f/9 ধরে নিই। ঠিক আছে, তাহলে এবার f/9 হলে কি হবে, f/9 হলে বলছে জি, মাস আমাদের পাল্টায়নি, মাস কনস্ট্যান্ট চেঞ্জ হয়নি, বলছে ডিস্টেন্সের ওপর কি এফেক্ট হবে, তাহলে নতুন ডিস্টেন্স হবে, আমরা r2 ধরে নিচ্ছি এটাকে, তার স্কোয়ার। ঠিক আছে, এবার এটা বাই এটা করুন, তাহলে এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই r1 এর স্কোয়ার ডিভাইডেড বাই
f by 9 equals to g into m1 into m2 by r2 এর স্কোয়ার। পরিষ্কার হলো? আপনি এটা এটা বা এটা করলেন, কি কি কাটবেন? জি জি কেটে দিন, আমি অন্য কালি নিয়ে একটা, জি জি কেটে দিন, m1 কেটে দিন, m2 কেটে দিন, এফ আর এফটা কাটতেও পারেন, যাদের অসুবিধা হবে পরের স্টেজে করতে পারেন। তাহলে ভাগ করলে কি দেখাচ্ছে যে এফ ইন্টু, এটা উল্টে যাবে স্যার নিয়ম, 9/f ইকুয়ালস টু, ওপরের হিসেবটা ভালো করে করুন, 1/r1 এর স্কোয়ার বাই 1/r2 স্কোয়ার। তাহলে এবার এফ এফ কেটে দিন, তাহলে 9 থাকছে, এটা যেরম ছিল সেরম থাকবে, 1/r1 এর স্কোয়ার ইন্টু, এটা ওপরে চলে যাবে, r2 স্কোয়ার বাই 1। ঠিক আছে, অনেক বোকা বোকা লোক 1 কেটে দেবে, আপনিও কেটে দেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 9 9, এবার নিচেরটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 9 ইন্টু r1 এর স্কোয়ার ইকুয়ালস টু r2 এর স্কোয়ার। তাহলে r2 বার করতে গেলে কি করতে হবে, √9 ইন্টু r1 এর স্কোয়ার। তাহলে r2 কি বেরোবে, 9 এর রুট করলে 3 ইন্টু r1, তাহলে কত বেরোলো স্যার? আনসার বেরোলো 3 গুণ। অ্যাম আই ক্লিয়ার? অ্যাম আই ক্লিয়ার স্যার? বোঝা গেল স্যার অঙ্ক কিভাবে করতে হয়? বোঝাতে পেরেছি? মজা লেগেছে স্যার করে হোপফুলি? ঠিক আছে, চলে যাই আমরা পরের কোয়েশ্চেন। ঠিক আছে, কারুর সলিউশনটা যদি এখানে বুঝতে অসুবিধা হয় দেখে নিন ভালো করে। এই হচ্ছে টোটাল সলিউশন, হোপফুলি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলে যাই পরের কোয়েশ্চেনে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জনকল্যাণে রাষ্ট্রকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে? Which article of the Indian Constitution directs the state to maintain social order in the economic, social and political spheres for public welfare? WBCS মেন 2016 প্রশ্ন। 25, আর্টিকেল 25, আর্টিকেল 38, আর্টিকেল 32, আর্টিকেল 39। চলুক আনসার আসুক স্যার। বি আর সি এর মধ্যে একটা গন্ডগোল দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, যে বা যারা সি বলছেন, সি আমরা কি জানি স্যার? সি আমরা জানি রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, যেটাকে আমার বি আর আম্বেদকর বলেছে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, তাই তো স্যার? বি আর আম্বেদকর যেটাকে বলেছে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, বি আর আম্বেদকর এটাকে বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন। বাকিগুলো যদি আপনারা দেখেন বা অ্যানালিসিস করেন, 25এরটা কি? 25এরটা স্যার ফ্রিডম অফ রিলিজিয়ান, ফ্রিডম অফ রিলিজিয়ান, সেটা আমার পড়ে যাচ্ছে কিসের মধ্যে? ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 12 থেকে 35 পার্ট 3। ঠিক আছে, এবার আসি 39 নম্বর ধারায়। 39টা আমাদের কি বলেছে? এটা হচ্ছে প্রিন্সিপালস অফ পলিসি, প্রিন্সিপালস অফ পলিসি। Therefore, the correct answer of this question is definitely option number B, Article 38। আমরা জানি আর্টিকেল 36 থেকে 51 হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। কোথা থেকে নিয়েছি? আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আমরা এটা নিয়েছি, ডিপিএসপি 36 থেকে 51। এটাকে আমরা গান্ধিয়ান প্রিন্সিপালসও বলে থাকি।
গান্ধিয়ান প্রিন্সিপালসও বলে থাকি। ক্লিয়ার? হোপফুলি ডান। ওকে, সো দেয়ারফর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাই পরের কোয়েশ্চেন। এটা নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, এটা থেকে আমরা রিটস ইস্যু করতে পারি। আমাদের 5টা রিটস থাকে। হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, ঠিক আছে, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কুও ওয়ারেন্তো, সার্টিওরারি। ওকে, চলো, তো অপশন, কারেক্ট অপশন ইজ বি। চলে যাই পরের কোয়েশ্চেনে। মানুষের দেহে 100 মিলিলিটার বিশুদ্ধ রক্তে অক্সিজেন পরিবহন করে। 100 ml অফ ব্লাড ইন দ্য হিউম্যান বডি ক্যারিজ ড্যাশ অফ অক্সিজেন। 10 ml, 20 ml, 30 ml, 40 ml। চলো, অপশন আসছে। দেখুন, একটা হিসেব মাথায় রাখবেন। 100 ml অফ ব্লাড, 100 ml অফ ব্লাড, 100 মিলিলিটার ব্লাডে জেনে রাখবেন 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে। 15 গ্রাম অফ হিমোগ্লোবিন, ঠিক আছে। আর এই হিমোগ্লোবিন স্যার, 1 গ্রাম হিমোগ্লোবিনে 1 গ্রাম হিমোগ্লোবিনে 1.34, 1 গ্রাম হিমোগ্লোবিনে 1.34 ml অফ অক্সিজেন থাকে। তাহলে 15 গ্রামে কত থাকবে? 15 ইন্টু 1.34, হিসাব করলে 20.1 ml মতো আসবে। তো দেয়ারফর দ্য কারেক্ট অ্যান্সার ইজ 20। এই হিসেবটা মনে রাখলে খুব সোজা। আরেকটা বলে দিই, 1 মলিকিউল অফ হিমোগ্লোবিন binds 4 molecules of oxygen, 4 molecules of oxygen। হিমোগ্লোবিনের যার সাথে সবচেয়ে প্রেম বেশি, স্ট্রংগেস্ট অ্যাফিনিটি কার জন্য? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, তার জন্য হিমোগ্লোবিনের সব থেকে বেশি প্রেম। সে যখন এই কার্বন মনোক্সাইড মানে CO এর সাথে যখন হিমোগ্লোবিনের দেখা হয়, ঠিক আছে, তোমাতে আমাদের যখন দেখা হয়, তখন আমরা কার্বক্সি হিমোগ্লোবিন বানিয়ে দিই, যেটা লাংসকে এফেক্ট করে। ক্লিয়ার? সো দেয়ারফর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে স্যার, চলে যাই আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 5। ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই আন্দোলনের পর নিচের কোন ঘটনাটি ঘটেছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোইং ইনসিডেন্ট হ্যাপেন্ড আফটার দিস মুভমেন্ট? ব্রিটেনের শ্রম সরকার ভারতে একটি ক্যাবিনেট মিশন পাঠায়। রাওলাট অ্যাক্ট, ডান্ডি যাত্রা, অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন ওয়াজ এস্টাবলিশড। কোনটা হবে স্যার? সি বলছে রুমকি মন্ডল। বিশ্ব, মধুমিতা, only these two I have got correct answers, otherwise nobody has given the correct answer। কোয়েশ্চেনটা দেখতে সোজা হলো, কোয়েশ্চেনটা কঠিন। ভারত ছাড়ো আন্দোলন ইজ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ভারত ছাড়ো আন্দোলন ইজ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-তে হয় স্যার। বলেছে তারপরে এর মধ্যে কোন ঘটনাটা ঘটে? রাউলাট অ্যাক্ট হয় 1919। রাউলাট অ্যাক্টকে ইয়ে করেই কিন্তু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, জেনারেল ডায়ার, এবং যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করলেন। ডান্ডি যাত্রা পার্ট অফ সিভিল ডিসোবিডিয়েন্স। ইট ওয়াজ 1930।
পার্ট অফ সিডিএম মানে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। যারা সি বললেন তারা কি করে বললেন ভগবান জানে। ভারত মুসলিম লীগ 1906 ঢাকা। যদি দ্য লেবার গভর্নমেন্ট অফ ব্রিটেন সেন্ট আ ক্যাবিনেট মিশন, এটা 1946। দেয়ারফর দ্য কারেক্ট আনসার ইজ এ। বলেছে কোয়েশ্চেনটা ভালো করে পড়ুন, বলেছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, হুইচ অফ দ্য ফলোইং ইনসিডেন্ট হ্যাপেন্ড আফটার। আফটার মানে পরে, আফটার মানে আগে নয়, আফটার মানে পরে বোঝায় স্যার, আফটার মানে পরে, আফটার মানে আগে নয়, এটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে স্যার, ঠিক আছে। কুইট ইন্ডিয়া মুভমেন্টের ফেমাস যে গান্ধীজির স্লোগান ডু অর ডাই, হ্যাঁ, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আরেকটা কি বলা হয়, অগাস্ট ক্রান্তি, ঠিক আছে, অগাস্ট ক্রান্তি, ঠিক আছে, ওকে। কুইট ইন্ডিয়া মুভমেন্টের পেছনে কারণকে ক্রিপস মিশন 1942, ঠিক আছে, এরম ভাবেই কোয়েশ্চেন ভুল করাবে। কোয়েশ্চেন নাম্বার 6, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটার হওয়ার ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্য মিনিমাম ভোটিং এজ ওয়াজ রিডিউস ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স? 42তম, 44তম, 61তম, 69তম? এটা প্রথমেই বলা হয়েছিল প্র্যাকটিস ব্যাচ, এখানে ডিটেলস ক্লাস করানো হওয়ার তো কোনো কথা আমরা বলিনি শুরু থেকে। আচ্ছা, 42তম, এটাকে বলা হয় স্যার মিনিমাম, সরি, মিনি কনস্টিটিউশন, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এটা 1976, 1976 আসে। এখানে কি হয়, সোশ্যালিস্ট, ঠিক আছে, সেকুলার, ইন্টিগ্রিটি, এই কথাগুলি অ্যাড হয় টু প্রিয়াম্বেল, অ্যাডেড টু প্রিয়াম্বেল, ঠিক আছে, এই কথাগুলি অ্যাড হয় প্রিয়াম্বেলে। আর কি, এটাতে আরেকটা জিনিস হয়, যেটা হয় ফান্ডামেন্টাল ডিউটিজ ইন্ট্রোডিউসড হয়। ওকে, নেক্সট ইফ উই গো বাই দ্য টার্মস, তারপরে যদি আমরা দেখি স্যার 44th সব থেকে ইম্পর্টেন্ট 1978, রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি, এটা ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে লিগাল রাইটে নিয়ে যাওয়া হয়। মানে আর্টিকেল 30, আর্টিকেল সরি 30 বললাম, 31, 30 তো কালচার এডুকেশন রাইটস, 31 অ্যান্ড 19 এর 1 এর এফ মুভ টু আর্টিকেল 300A, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে আরেকটা জিনিস হয়, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস করানো, এখানে আরেকটা জিনিস হয়েছিল, যেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, ইন্টারনাল ডিস্টারবেন্স, ঠিক আছে, এটা রিপ্লেসড, এই কথাটা রিপ্লেসড হয় কি দিয়ে, রিপ্লেসড বাই আর্মড রেবেলিয়ন, রিপ্লেসড বাই আর্মড রেবেলিয়ন, এই কথার দ্বারা এই কথাটা রিপ্লেসড হয়, ঠিক আছে। এবার আসি 69তম, 69th অ্যামেন্ডমেন্ট 1991-এ হয়, 1991-এ হয় স্পেশাল স্টেটাস, স্পেশাল স্টেটাস given to, special status given to Union Territory of Delhi,
স্পেশাল স্টেটাস গিভেন টু ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, এবং যার জন্য এখন দেখবেন তারপর থেকে ওটাকে বলা হয় এনসিআর অফ দিল্লি। তো কোনটা কারেক্ট উত্তর স্যার? অবভিয়াসলি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস ইজ অপশন সি, 61st। অপশন সি 61st। 1988, আপনাদের কাছে প্রশ্ন, এই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? 1988 অ্যামেন্ডেড আর্টিকেল 326, অ্যামেন্ডেড আর্টিকেল 326। সম্পূর্ণ ব্যাচের সব ক্লাসেস এখানে দেওয়া আছে, আর যাদের মনে হচ্ছে ডিটেলসে লাইভ ক্লাস করবেন তারা এফএল টিউ ব্যাচ জয়েন করুন। একদম কারেক্ট, রাজীব গান্ধী। হ্যাঁ, সবাই রাজীব রাজীব লিখছো, এমন যেন মনে হয় তোমার পাশের বাড়িতে থাকতো ভাই। রাজীব গান্ধী, youngest PM of India। ঠিক আছে, সো দেয়ারফর 61st ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাই পরের কোয়েশ্চেন। পঞ্চতন্ত্র কে রচনা করেন? বাণভট্ট, বিষ্ণু শর্মা, পাণিনি, কালিদাস? এটা সোজা কোয়েশ্চেন। পঞ্চতন্ত্র কে রচনা করেন? বাণভট্ট, বিষ্ণু শর্মা, পাণিনি, কালিদাস? ঠিক আছে, দেখো বাণভট্ট হচ্ছে স্যার হর্ষচরিত, ঠিক আছে, আর হচ্ছে কাদম্বরী। হর্ষচরিত লিখেছিল হর্ষবর্ধনকে, হর্ষবর্ধন পুষ্পভূতি ডায়নাস্টি। নিজের লেখা বই প্রিয়দর্শিকা, রত্নাবলী, নাগনন্দ। ওনার রাজত্বকালে আসে হিউয়েন সাং, লিখেছিলেন সিইউকি। আচ্ছা, পরে বিষ্ণু শর্মা তো হবে কারেক্ট অ্যান্সার, পঞ্চতন্ত্র লিখেছেন। পাণিনি অষ্টাধ্যায়ী, কালিদাস ঋতু সমাহার, মেঘদূতম, অভিজ্ঞানম শকুন্তলম। ঠিক আছে, কার সভাকবি ছিলেন? বিক্রমাদিত্য। ওকে স্যার, আরেকটা কুমার সম্ভবম। আপনি ব্যাচের কন্টেন্টে যান, সবই দেখতে পাবেন। কারেক্ট অ্যান্সার বি। চলে যাই পরের কোয়েশ্চেনে। বিষ্ণু শর্মা, রাগবি ফুটবল খেলতে কতজন খেলোয়াড় দরকার? এটা ডাইরেক্ট কোয়েশ্চেন স্যার। হাউ মেনি প্লেয়ার্স আর নিডেড টু প্লে রাগবি ফুটবল? 11 জন, 12 জন, 15 জন, 7 জন? সি 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 সি। দেখো, ক্রিকেট, ফুটবল, হকি, মানে ফিল্ড হকি আর কি বলছি, এগুলোতে লাগে স্যার 11 জন করে। ঠিক আছে, বাস্কেটবলে লাগে 5। ঠিক আছে, বাস্কেটবলে লাগে 5। ভলিবল, আইস হকি লাগে 6 জন। ঠিক আছে, বেসবল লাগে 7 জন, সরি ভুল বললাম, বেসবলে লাগে 9 জন, কাবাডিতে লাগে 7 জন, কাবাডিতে লাগে 7 জন। ঠিক আছে, কাবাডি, তারপর ধরো নেটবল, এইসব। আর রাগবিতে কত লাগবে? রাগবি নর্মালটা খেলতে লাগে 15 জন, 15, 7FC হয়ে যাবে স্যার কারেক্ট অ্যান্সার, একদম। ঠিক আছে, চলে যাই পরের কোয়েশ্চেন। নিচের বক্তব্যের মধ্যে কোনটি সঠিক? হুইচ অ্যামং অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট?
গুড মানি ড্রাইভস ব্যাড মানি আউট অফ সার্কুলেশন, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি ফ্রম সার্কুলেশন, গুড অ্যান্ড ব্যাড মানি ক্যানট সার্কুলেট টুগেদার। না, বলা যাবে না। নিচের বক্তব্যের মধ্যে কোনটি সঠিক বলুন আপনারা। নিচের বক্তব্যের মধ্যে কোনটি সঠিক? দেখুন, এখানে যদি আপনারা কেউ গ্রেশামস ল পড়েন তাহলে এটার উত্তর পেয়ে যাবেন। গ্রেশামস ল কি বলে? ব্যাড মানি ড্রাইভস আউট দ্য গুড মানি। গ্রেশামস ল বলে ব্যাড মানি ড্রাইভস আউট দ্য গুড মানি। দীপম ঘোষ, এত বছর ধরে পড়েও ভুল, কিছু বলার নেই আর তোমাকে, এই হয়। গ্রেশামস ল ব্যাড মানি ড্রাইভস আউট দ্য গুড মানি। ঠিক আছে, আমাদের কাছে যখন যেটা ছেঁড়া নোট থাকে আমরা সেটাই সার্কুলেট করে পরের লোককে দিই, ভালো কর করে টাকাটা দিতে চাই না। সিম্পল, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি। ঠিক আছে, দেয়ারফর দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। চলে যাই নেক্সট। নেপালের পার্লামেন্টকে কি বলা হয়? ফেডারেল পার্লামেন্ট, কংগ্রেস, স্টেট পঞ্চায়েত, ন্যাশনাল পার্লামেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ স্ট্যাটিক জিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ স্ট্যাটিক জিকে। যেমন আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় শোরা, জাপানের পার্লামেন্টকে বলা হয়, যেটা আমরা করে থাকি, ডায়েট। ঠিক আছে, জাপানের পার্লামেন্টকে বলা হয় ডায়েট। ঠিক আছে, ইরানের পার্লামেন্টকে বলা হয় মজলিস। ওকে, নরওয়ের পার্লামেন্টকে বলা হয় স্টর্টিং। ইসরায়েলকে বলা হয় নেসেট। এগুলো স্যার পড়তে হবে, মনে রাখতে হবে, নাহলে হবে না। পোল্যান্ডের পার্লামেন্টকে বলা হয় সেম। আর এখানে তাহলে কোনটা হবে? নেপালের পার্লামেন্টকে বলা হয় ফেডারেল পার্লামেন্ট। এ ইজ দ্য কারেক্ট অপশন, নট সি বাট এ। ভেরি গুড কেয়া ঘোষ, কয়েকটা উত্তর আপনি ঠিক দিয়েছেন। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেপালের পার্লামেন্টকে বলা হয় ফেডারেল পার্লামেন্ট। ফেডারেল পার্লামেন্ট অস্ট্রেলিয়ান পার্লামেন্টকেও বলা হয়, অস্ট্রেলিয়ান পার্লামেন্টকেও বলা হয়। অস্ট্রেলিয়ান পার্লামেন্টকেও বলা হয়। ঠিক আছে, চলে যাই পরের কোয়েশ্চেন। নিচের কোনটি নিষিক্তকরণের ফলাফল নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আউটকাম অফ ফার্টিলাইজেশন? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, বায়োলজি। ডিমের গঠন, প্ল্যাসেন্টা গঠন, জাইগোট গঠন, ভ্রূণ গঠন। এগ ফরমেশন, প্ল্যাসেন্টা ফরমেশন, জাইগোট ফরমেশন, এমব্রায়ো ফরমেশন। চলুক, উত্তর আসুক। চলো, সবাই আমরা ঠিক উত্তর এটা থেকে পেয়েছি। ভেরি গুড সৌরভ, অঙ্কিত কর, শ্রীপর্ণা মল্লিক, সুহানা পারভিন, অল হ্যাভ ইউ গিভেন দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাবসলিউটলি কারেক্ট। এই যে বাকি তিনটে দেখতে পেলাম এগুলো সব পোস্ট ইভেন্ট অফ ফার্টিলাইজেশন, পোস্ট ইভেন্ট অফ ফার্টিলাইজেশন। ঠিক আছে, ডিম, এই ডিমের গঠন এটা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, এটা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, এটা ফার্টিলাইজেশনের আগেই গঠন হয়, প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। কোথায় হয়? ইট ইজ প্রডিউসড ইন দ্য ওভারি, ইট ইজ প্রডিউসড ইন দ্য ওভারি। ठीक है, ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন যে জায়গাটা হয়, এই যে পার্ট দুটো স্যার, দিস ইজ কল্ড ওভারি। ওকে, আর এই যে ফ্যালোপিয়ান টিউব, এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবেই ফার্টিলাইজেশন দেখতে পাই, এই ফ্যালোপিয়ান টিউবেই আমরা ফার্টিলাইজেশন দেখতে পাই। ওভারি এগ প্রোডাকশন করে,
এরম জায়গা থেকে একটা থাকে এখানে ট্রান্সফার হয়। এই যে এগ ফরমেশন, এই প্রসেসটাকে বলে উজেনেসিস, এই প্রসেসটাকে বলা হয় উজেনেসিস। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় উজেনেসিস। ফার্টিলাইজেশন দু রকম হয়, এক হয় ইন্টারনাল, আরেক হয় এক্সটার্নাল। ঠিক আছে, ইন্টারনাল কাদের? আমরা ম্যামালস। ঠিক আছে, এক্সটার্নাল কাদের? রেপটাইলস। এছাড়াও আরো ডেফিনেশন আছে, আমি গেলাম না। মানে ইন্টার মানে ইনসাইড ফিমেল বডি, ওটা হচ্ছে আউটসাইড ফিমেল বডি। বোঝা গেল? এই যে স্যার আমার মানে ইয়েটা হলো, এবার যে ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশনের প্রোডাক্ট কি? ফার্টিলাইজেশন হওয়া মানে স্পার্ম এলো, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাপ্লয়েড এন, স্পার্মের সাথে যুক্ত হলো এগ, ওভাম, এটা হচ্ছে এন, হ্যাপ্লয়েড, দুটো মিলে তৈরি করলো জাইগোট, যেটা হলো 2n, and that is diploid। এটা মনে রাখতে হবে। যদি বলতো ফার্টিলাইজেশন, সরি, যদি বলতো ফার্টিলাইজেশনের রেজাল্ট, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অর রেজাল্ট অফ ফার্টিলাইজেশন, তাহলে আপনাদের উত্তর হতো জাইগোট। জাইগোট দিনের পর দিন মাইটোটিক ডিভিশন হয়ে বা ক্লিভেজ বলতে পারেন, হয়ে তারপর তৈরি করে ভ্রূণ বা এমব্রায়ো। এইটা হলো স্যার টোটাল সাইকেল, এটা হলো টোটাল সাইকেল। প্ল্যাসেন্টা ফর্মেশন যেটা বলছেন, ফার্টিলাইজেশন হলো ঠিক আছে, ফার্টিলাইজেশন হওয়ার পর, ফার্টিলাইজেশন হওয়ার পরে 6 থেকে 9 দিন পর, 6 to 9 days, ফার্টিলাইজেশন মানে ফিউশন, মানে দুটো মেল আর ফিমেল গ্যামেট একসাথে হলো। 6 দিন পরে এখানে একটা প্রোডাক্ট তৈরি হয় যেটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট কি করে? এন্ডোমেট্রিয়ামের সাথে অ্যাটাচ করে, এবং এরপরই আমরা প্ল্যাসেন্টার ফর্মেশন দেখতে পাই। প্ল্যাসেন্টার আরেকটা নাম হচ্ছে আম্বাইলিকাল কর্ড। ঠিক আছে, এই প্ল্যাসেন্টার থ্রুই মা ট্রান্সফারস O2 ফুড টু গ্রোয়িং ফিটাস। মায়ের ঔরসে যে বাচ্চা জন্মগ্রহণ করছে, এই প্লাসেন্টার থ্রু সে সবকিছু নিউট্রিয়েন্টস থেকে শুরু করে সবকিছু পাঠানো হয়। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? এই জায়গাটাতে আমাদের ফর্মেশন হয়। ডান, ক্লিয়ার? তাহলে দেয়ারফর দ্য কারেক্ট অ্যান্সার ইজ অবভিয়াসলি এ, কারণ এটা ফার্টিলাইজেশন আগের ইভেন্ট। ঠিক লাগছে স্যার? ইজ দ্য এক্সপ্লেনেশন ইউজফুল? যদি মনে হয় এক্সপ্লেনেশন স্যার ইউজফুল নয়, তাহলে উই উইল নট এক্সপ্লেন। এক্সপ্লেনেশনটা ইউজফুল লাগছে স্যার, হোপফুলি আমি যতটা পারছি নিজের দিক থেকে চেষ্টা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরগুলি কোন শিল্পরীতিতে নির্মিত? দ্য টেরাকোটা টেম্পলস অফ বিষ্ণুপুর আর বিল্ট ইন হুইচ আর্ট স্টাইল? নাগারা, দ্রাবিড়, গৌড়ীয় বা চালা, ভেসারা? চলো সি 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 উত্তর আসছে, গৌড়ীয় বা চালা। আচ্ছা দেখুন, নাগারা হচ্ছে নর্থ ইন্ডিয়ান, নাগারা হচ্ছে নর্থ ইন্ডিয়ান, দ্রাবিড়া হচ্ছে সাউথ ইন্ডিয়ান, আর এটা হচ্ছে মিক্স অফ নাগারা অ্যান্ড দ্রাবিড়। ঠিক আছে, এই যে সাউথ ইন্ডিয়ান, এটা আপনি পাবেন কোথায়? মীনাক্ষী টেম্পল মদুরাইতে।
ঠিক হ্যাঁ। নর্থ ইন্ডিয়ান এই নাগারা স্টাইল এটা আপনি পাবেন কোথায়? এই নাগারা স্টাইল আপনি পাবেন হচ্ছে আপনার বলুন না, আরে নাম করা টেম্পলটা, লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর। ठीक है, करेक्ट आंसर टू दिस क्वेश्चन इज सी। करेक्ट आंसर टू दिस क्वेश्चन इज सी। ठीक है, करेक्ट आंसर टू दिस क्वेश्चन इज सी। ओके, চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 13। রাজ্যসভার চেয়ারম্যানকে রাষ্ট্রপতি মনোনীত করেন, রাজ্যসভার সদস্য দ্বারা নির্বাচিত হন, সংসদের দুটি কক্ষের সদস্য নির্বাচিত করেন, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত কমিটি দ্বারা মনোনীত হন। কোনটা হবে স্যার? দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ থার্টিনের বি 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 বলছে সবাই, অঙ্কিত করও বলছে বি, সন্তু প্রীতম মাইতি সবাই বলছে বি, রাজ্যসভার সদস্য দ্বারা, তাই তো? আচ্ছা, শান্তু পল বলছে সি, কেয়া ঘোষ সি, অনন্যা সি, অমৃষা বেরা সি। অমৃষা বেরার সাথে বোধহয় আমার কথা হয়েছিল ফোনে। আচ্ছা, রাজ্যসভার চেয়ারম্যান দ্য কারেক্ট অ্যান্সার। এবার ভালো করে একটু এক্সপ্লেনেশন করে নিন। প্রথম কথা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, আগে এটা ক্লিয়ার করুন। ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আর্টিকেল 66 যেখানে বলছে যে রাজ্যসভার কে ইলেক্ট করা হবে একটা ইলেকটোরাল কলেজের দ্বারা, রাইট 66-এ। তো সেই জায়গা থেকে কোন জায়গা এটা ইলেক্টেড হওয়া উচিত? এবার লজিক্যালি একটু চিন্তা করুন, তাহলে উত্তরটা চলে আসবে। আপনারা যারা বলছেন যে ইলেক্টেড বাই রাজ্যসভা, এটা ইলেক্টেড বাই রাজ্যসভা নয়। যদি শুধু বলতেন প্রেসিডেন্ট, কোথায় গেল অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অনলি অ্যাপয়েন্টস, প্রেসিডেন্ট অনলি অ্যাপয়েন্টস 12 মেম্বার্স অফ রাজ্যসভা, প্রেসিডেন্ট অনলি অ্যাপয়েন্টস 12 মেম্বার্স অফ রাজ্যসভা। টোটাল রাজ্যসভার মেম্বার হচ্ছে 250, 238 হচ্ছে ফ্রম different states and union territories, from different states and union territories হচ্ছে আমার এটা। তাহলে সেই অর্থে কোনটা কারেক্ট উত্তর? অবশ্যই করে সি, ইলেক্টেড বাই মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। সো দেয়ারফর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা সি দিয়েছেন দে আর অ্যাবসলিউটলি কারেক্ট, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। মনে থাকবে রাজ্যসভা পার্মানেন্ট বডি, এটাও মাথায় রাখবেন। রাজ্যসভা পার্মানেন্ট বডি can't be dissolved. C will be the correct answer, sir. ওকে, চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? When is World Water Day celebrated? 22 মার্চ, 22 এপ্রিল, 21 মার্চ, 23 ডিসেম্বর। হ্যাঁ অবশ্যই বি হলো একটা ইলেকট্রাল কলেজ, এটা অ্যাকচুয়ালি বলতে পারো, হ্যাঁ বলা যেতে পারে অনির্বাণ। চলো, ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে? দেখো সরি ওয়ার্ল্ড, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াটার, 22 এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে। ঠিক আছে, 22 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। 21 মার্চ কি? ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টস, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। আর 23 ডিসেম্বর কি? ন্যাশনাল ফার্মার্স ডে, ন্যাশনাল ফার্মার্স ডে। বিশ্ব জল দিবস 2026 থিম কি? ওয়াটার অ্যান্ড জেন্ডার, ওয়াটার অ্যান্ড জেন্ডার।
ওকে, কারেক্ট অ্যান্সার ইজ এ, 22 মার্চ। আই থিঙ্ক সবাই এটা ঠিক উত্তর দিয়েছে। চলে যাই পরের কোয়েশ্চেনে। কোন দল 2026 সালে মহিলা প্রিমিয়ার লিগ বা উইমেন্স প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল? দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট জায়ান্টস। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড থাকবে ডেফিনেটলি। চলো, সবাই এটা ঠিক, এটার আমি সময় দিলাম না। 2026 ইজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স 2025, আর রানার্স আপ প্রত্যেকবারই চারটেরই রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস, জেমিমা রডরিগস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্যাপ্টেন্ড বাই কি জানো, স্মৃতি মান্ধানা। ঠিক আছে, চলো 16। যদি একটি মৌলের নিউক্লিয়াসে 12টি প্রোটন থাকে তবে এটি কোন গ্রুপের অন্তর্গত? ইফ দেয়ার আর 12 protons in the nucleus of an element then it belongs to group 2486. ইউটিউবে ক্লাসের পিডিএফ পাওয়া যাবে না, এই ক্লাসের পিডিএফ দেওয়ার চেষ্টা করব হোপফুলি। ঠিক আছে, আচ্ছা দেখুন, মৌলের নিউক্লিয়াসে 12টি প্রোটন বলেছে। আমরা কি জানি? অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, এটা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটনস। কেমন ভাই? এবার এই প্রোটনসটাকে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন সাজাই, ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? কে এল এম। আমরা কি জানি? ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস কত দিয়ে বার করা যায়? 2 ইন্টু এন এর স্কোয়ার। তাহলে কে হচ্ছে এন, কে এর ক্ষেত্রে এন ইকুয়ালস টু 1, তাহলে 2 ইন্টু 1 এর স্কোয়ার মানে কে এর ক্যাপাসিটি 2। এল কি? এন ইকুয়ালস টু 2, তাহলে 2 ইন্টু 2 এর স্কোয়ার মানে 8। এম, এম হচ্ছে এন ইকুয়ালস টু 3 মানে হচ্ছে 2 ইন্টু 3 এর স্কোয়ার মানে হচ্ছে 18। এরম ভাবেই আমাদের এন চলে আসবে, এন ইকুয়ালস টু 4, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 4 এর স্কোয়ার মানে 32। মানে এতগুলো করে তাহলে ইলেকট্রন ধরতে পারে। তাহলে এখানে দিয়েছে স্যার কত আমার? 12। তাহলে আমি যথারীতি, আরে আমি যথারীতি এখানে 12 লিখলাম। তাহলে কে এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 2, 2 এর বেশি দিতে পারবো না। পড়ে থাকে কটা? দুটো চলে গেল, পড়ে থাকছে 10টা। এল এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 8টা, নিয়ে নাও 8টা, পড়ে থাকে দুটো, তাহলে এল 8টা নিলে এম এর দুটো। তাহলে লাস্ট সেলে কটা পড়ে রয়েছে স্যার? লাস্ট সেলে পড়ে রয়েছে দুটো। নিউক্লিয়াসের 12টি রয়েছে, তাহলে লাস্ট সেল দুটো ইলেকট্রন পড়ে রয়েছে, মানে হচ্ছে গ্রুপ 2। So therefore A is the correct option. A is the correct option. ঠিক আছে, A is the correct option. যারা 1s2 2p2 2p5 এ মানে ওগুলোতে প্রবলেম হয় তারা নর্মাল এটা ধরে করবে, যদি এটা প্রবলেম হয় তখন ওটাতে যাবে। ঠিক আছে, 2 অ্যাকচুয়ালি এটা আমরা দেখেই পেরে যাই, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, Mg, অ্যাটমিক মাস 24। যখন অক্সিজেনের সাথে বার্ন করাবে ম্যাগনেসিয়ামকে তখন তৈরি হবে MgO। এটা সাংঘাতিক উজ্জ্বল একটা আলোর ফ্লেম, মানে ড্যাজলিং হোয়াইট ফ্লেম দেখতে পাই, এটা থেকে প্রশ্ন দেয়। চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয়, অ্যানুয়াল প্ল্যানিং ইন ইন্ডিয়া টুক প্লেস ইন 1969 থেকে 71, 1966 থেকে 1969, 1968 থেকে 70, এগুলোর কোনোটি নয়। ইকোনমিক্সের প্রশ্ন। ডিপেন্ড করছে, সব সময় সব ক্ষেত্রে বলা যায় না, কারণ ধরো অনেক ক্ষেত্রে লাস্টে 7টা থাকলেও গ্রুপ 17-এ বসে, তো সেটা পিরিয়ডিক টেবিল ধরে করতে হবে, সেটা তো কেমিস্ট্রির ব্যাপার ভাই, সেটা একদিন আমি ক্লাসে বুঝিয়ে দেবো যেদিন অ্যাটমিক স্ট্রাকচারের উপর এমসিকিউ থাকবে। আচ্ছা, বার্ষিক পরিকল্পনা কবে?
এটাকে বলা হয়েছিল প্ল্যান হলিডে। আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যান যেটা 1961 থেকে 1966, এটা চরম ফেলিওর হয়। ফেলিওর হওয়ার কারণ ছিল স্যার দুটো আমাদের যুদ্ধ এই সময় ফেস করতে হয়েছিল। 1962 সিনো ইন্ডিয়া ওয়ার মানে ইন্দো চায়না ওয়ার, ঠিক আছে, আর 1965 ইন্দো পাক ওয়ার। এই দুটো যুদ্ধ আমাদেরকে করতে হয়, থার্ড এফওয়াইপি ফেলিওর হয়। থার্ড এফওয়াইপি জওহরলাল নেহেরু আন্ডারে। থার্ড এফওয়াইপিতে আমাদেরকে গাডগিল ফর্মুলা নেওয়া হয়েছিল। থার্ড এফওয়াইপিতে আমরা ইম্পোর্ট সাবস্টিটিউশন স্কিম নিই। ইম্পোর্ট সাবস্টিটিউশন স্কিম মানে কি, আমাদের এতটাই অবস্থা খারাপ হয়ে যায় আমরা আমেরিকার থেকে ফুড গ্রেনস নেবো ভাবি, ঠিক আছে। আমেরিকা কি, যার থেকে দেখবে তুমি যদি কোনো জিনিস নাও সেই পয়েন্টে সে তোমার উপর অনেক, মানে তুমি যদি ডিপেন্ডেন্ট হয়ে যাও, এটা রিয়েল লাইফেও দেখবে যে সে তোমার উপর অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস চাপিয়ে দেয়, তাই না? তো এরাও তাই করেছিল। আমেরিকা বললো ভারতকে ঠিক আছে পাকিস্তানের সাথে যুদ্ধ এক্ষুনি মিটিয়ে দিতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। তো তখন বললো যে না এরম ভাবে তো চলতে পারে না, এটা কখনো পসিবল নয়। তখন ডেফিনেটলি এরা ইম্পোর্ট সাবস্টিটিউশন স্কিমের দিকে চলে যায়। এরই একটা মানে পদক্ষেপ 4th 5 ইয়ার প্ল্যানে গিয়ে দেখতে পাবে, যখন তুমি কি বলো ওটাকে গ্রিন রেভলিউশনটা দেখতে পাবে, সবুজ বিপ্লব। যাই হোক, এই প্ল্যানটা ফ্লপ হওয়ার পরে তারপর মনে হলো যে কিছুদিন থার্ড 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বিরতি দাও। বিরতি দিয়ে তারা তখন কি বললো যে কিছুদিন আমরা অ্যানুয়াল প্ল্যান নিই। অতএব সেই সময়টাকেই বলা হয় 1966-69 সময় বার্ষিক পরিকল্পনা বা প্ল্যান হলিডে। এটা থেকে প্রচুর প্রশ্ন এসছে, বিশেষ করে বিসিএস দেখতেই পাচ্ছ, এখানেও আসবে না এরকম কোনো কথা নেই, ঠিক আছে। চলে যাই পরের কোয়েশ্চেনে। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? অ্যাট হোয়াট টাইম ডিড মথুরা আর্ট গেইন পপুলারিটি? ডিউরিং শুঙ্গা পিরিয়ড বা শুঙ্গ যুগে, সাতবাহন যুগে, বা সাকা পিরিয়ড, কুষাণ যুগে? ঠিক আছে, যদি শুঙ্গা বলো বা শুঙ্গ যুগ, রিভাইভাল অফ ব্রাহ্মণিজম, সাতবাহন যুগে অমরাবতী স্কুল অফ আর্ট ছিল, ঠিক আছে, অমরাবতী স্কুল অফ আর্ট। কারেক্ট অ্যান্সার কুষাণ যুগ, কনিষ্ক। একটা হচ্ছে মথুরা স্কুল, আরেকটা হচ্ছে গান্ধারা। মথুরা আর গান্ধারা, ঠিক আছে, মথুরা আর গান্ধারা, এটা মাথায় রেখো স্যার, ঠিক আছে, ডু রিমেম্বার দ্যাট। ওকে, আচ্ছা, শুঙ্গা ডায়নাস্টি, পুষ্যমিত্র শুঙ্গ। সামনে বিসিএস আসছে সেই জন্য একটু ডিটেলসে পড়িয়ে দিচ্ছি ভাই। পুষ্যমিত্র শুঙ্গ কিসের সাথে? অযোধ্যা ইনস্ক্রিপশন, অযোধ্যা ইনস্ক্রিপশন, ঠিক আছে, মনে থাকবে অযোধ্যা ইনস্ক্রিপশন। সাতবাহন গৌতমীপূর্ণ সৎকর্ণী, গৌতমীপুত্র সৎকর্ণী, ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার ডি। পরের কোশ্চেনে যাব। বিশ্ব হেপাটাইটিস দিবস কোন দিন পালিত হয়? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে? 5th জুন, 12th জুলাই, 28th জুলাই, 15th আগস্ট? ভাই এটা আমরা সবাই জানি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে, কোনটা উত্তর হবে স্যার? একদম কারেক্ট, সি। 12th জুলাই হচ্ছে মালালা ইউসুফজাই, মালালা ডে, ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন।
2025 সালের নীতি আয়োগ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্সে কোন ভারতীয় রাজ্য সেরা পারফর্মার হিসেবে স্বীকৃত হয়েছে? Which Indian state was recognized as the best performer in the 2025 নীতি আয়োগ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স? গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক। চলো 20 উত্তর আসুক। সি 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 উত্তর পাচ্ছি। অনন্যা বলছে বি। কারেক্ট অ্যান্সার ইজ বি। কারেক্ট অ্যান্সার ইজ বি। গুজরাট ইজ সেকেন্ড। গুজরাট ইজ সেকেন্ড অ্যান্ড কর্ণাটক ইজ থার্ড। ঠিক আছে, পড়তে হবে স্যার, পড়তে হবে। এবং মনে রেখো এটা 2025-এরটা বলেছি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবে এরম জায়গা থেকে। দিদি পড়ায় তো, এগুলো ভুল করো কেন? ঠিক আছে, বি। চলো নেক্সট। H2O তে কি ধরনের বন্ধন বর্তমান? হোয়াট টাইপ অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন H2O? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, নান অফ দিস। কেমিস্ট্রির প্রশ্ন স্যার, হোপফুলি আশা করি আপনারা পারবেন। দেখো, এই আমরা যখন স্যার যদি আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা আমি বুঝি, এখানে কি হয়? কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস। কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস। এবার এখানে একটা জিনিস আপনারা বুঝুন ভালো করে ঠান্ডা মাথায়। ধরুন নুন, কমন সল্ট, কমন সল্ট। কমন সল্ট কি স্যার? যারা নতুনরা আছেন আশা করি আমার হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হচ্ছে না। NaCl। NaCl এর মধ্যে কে আছে? সোডিয়াম আছে Na, আর ক্লোরিন আছে Cl। ভালো করে বুঝুন। এবারে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত স্যার? 11। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। সোডিয়াম যখন আপনি ভাগ করবেন সেই KLm, একটু আগে আমি বোঝালাম, কে এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আছে? 2। তাহলে 11 থেকে 2 9 পড়ে থাকে, এখানে 8, এখানে 1, তার মানে বাইরের শেলটাতে একটা রয়েছে। ঠিক। ক্লোরিন আপনি ভাগ করুন KLm, এখানে আমি যদি দেখি কত হচ্ছে? 2, 8, 7, বাইরের শেলটাতে 7টা রয়েছে। এবারে আমাদের একটা জিনিস বলা হয় যেটাকে বলে অক্টেট রুল। অক্টেট রুল কি বলছে? যে লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকলে 8টা ইলেকট্রন থাকলে সেটাকে আমরা স্টেবল কনফিগারেশন বলি। সেটাকে আমরা স্টেবল কনফিগারেশন বলি। ঠিক আছে, তাহলে এবার NaCl কে একসাথে বসান। Na হচ্ছে সোডিয়াম, আর এ পাশে বসান ক্লোরিন। N এর পাশে কটা আছে মুখে মুখে করুন? একটা, দিন একটা। ক্লোরিনের সাথে কটা আছে স্যার? 7টা, দিন 7টা বসান। ঠিক আছে, এবার আপনারা ভালো করে বুঝুন। বাইরে একটা আছে, আগে এটা বুঝুন, বাইরে 8টা করতে হবে। আচ্ছা, ওর 7টা ইলেকট্রন নেওয়া সোজা না একটা ছেড়ে দেওয়া সোজা? ওর 7টা ইলেকট্রন নেওয়া সোজা না একটা ছেড়ে দেওয়া সোজা? সেটা আগে বোঝান দেখি। এখানে 8, 1 নম্বর আছে, আমরা বলেছি লাস্টে 8টা নিতে হবে। তাহলে 7টা নেওয়া সোজা না একটা ছেড়ে দেওয়া সোজা? একটা ছেড়ে দেওয়া সোজা স্যার। তাহলে অবভিয়াসলি তখনও কি বলবে? একটা আমি ছেড়ে দেবো, ও একটা রিলিজ করতে চাই। এবারে ক্লোরিনের কাছে আসুন। ক্লোরিনের অলরেডি 7টা রয়েছে। ক্লোরিনের 7টা ছেড়ে দেওয়া সোজা না একটা নেওয়া সোজা? ক্লোরিনের 7টা ছেড়ে দেওয়া সোজা না একটা নেওয়া সোজা স্যার? ক্লোরিনের অলরেডি দেখুন 7টা রয়েছে, একটা ছেড়ে দেওয়া সোজা হবে, একটা নেওয়া সোজা হবে। 8টার জন্য না 7টা ছেড়ে দেবো, একটা নেওয়া সোজা হবে। তাহলে যথারীতি ক্লোরিন বলবে যে আমি একটা নেব এখানে,
তাহলে সেই জন্যই স্যার ক্লোরিন আর এরা যখন একসাথে মিলেমিশে যায় তখন আমরা দেখতে পাই যে সোডিয়াম এইখানে বসলো, ক্লোরিন এইখানে বসলো, এবং এদের দুজনের মধ্যে দেখা যায় তখন এই যেটা ছিল ও এটা এখানে ট্রান্সফার করে দিয়েছে এখানে, আর ক্লোরিন তখন 8টা হয়ে গেছে, যার জন্য সোডিয়াম ক্লোরাইড যখন আমরা একসাথে লিখি আমরা তখন লিখি ঠিক আছে। এরম যেখানে কমপ্লিট ট্রান্সফার হয় সেটাকে আমরা বলি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালেন্ট, সবার কাছে ক্লিয়ার এটা? সবার কাছে ক্লিয়ার এটা? সবার কাছে ক্লিয়ার? কারোর কাছে কোনো প্রশ্ন নেই? আচ্ছা, এবারে আসুন কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড মানে সেখানে শেয়ারিং হবে। এবার জল মানে হাইড্রোজেন, হাইড্রোজেন আর এখানে লিখুন অক্সিজেন, ঠিক? তাহলে অক্সিজেন, হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, মানে বাইরে একটাই ইলেকট্রন থাকলো। অক্সিজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাহলে বাইরে কত থাকবে? কেএল সাজান 2 আর 6, বাইরে 6টা, এখানে কেরই বাইরে একটা। এবার যখন এরা একসাথে সাজে বা একসাথে হয় তখন কি হবে? এই যে একটা হাইড্রোজেন, অবশ্যই এখানে একটা হাইড্রোজেন, আচ্ছা এখানে একটা অক্সিজেন। অক্সিজেনের বাইরে কটা আছে আপনারা বলবেন? 6টা আছে স্যার। হাইড্রোজেনের বাইরে কটা আছে আপনারা বলবেন? একটা আছে, ঠিক? এবার আপনি বুঝুন কে সেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কটা স্যার? কে সেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কটা স্যার? কে সেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কটা? আপনারা বলবেন না স্যার 2টো। কে সেলের ম্যাক্সিমাম 2টো নেওয়া যায়, তাহলে একটা আছে কটা লাগবে? একটা আছে স্যার কটা লাগবে? একটা লাগবে। তাহলে আমি বলতে পারি না স্যার এর একটা আছে একটা লাগবে, এরম অন্য কালি দি। আরে আরে কোনটা নেওয়া যায়, কোনটা ইউজ করি? এটা না, এটা। তাহলে কে সেলের কোনটা? তাহলে এরম একটা আমি দেখতে পাবো, তাহলে স্যার হাইড্রোজেনের 2টো হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে হাইড্রোজেনের 2টো হয়ে যাবে, তাহলে ফুলফিল্ড। আবার এই দিকেও হাইড্রোজেনের এটা দিয়ে ফুলফিল্ড, 2টো সুন্দরভাবে ক্লিয়ার। এবার দেখুন অক্সিজেনের বাইরে কটা আছে? আপনি বলবেন 6টা আছে। তা 6টা ওর লাগবে কটা? 2টো লাগবে স্যার। তাহলে ও তখন কি করবে? এদিক থেকে একটা এদিক থেকে একটা, ও পুরো বন্ডিংটা এরম ভাবে নেবে। ইলেকট্রন শেয়ার হলো, তার মানে কি কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? বি। বি হয়ে যাবে স্যার কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি? ভেরি ইন্টারেস্টিং, অ্যাটমিক স্ট্রাকচার খুব ইন্টারেস্টিং টপিক স্যার। বেস্ট ফ্রেন্ড, সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? সবার কাছে ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা করি অ্যাটমিক কনফিগারেশন, ঠিক আছে? এইভাবে আমরা ইলেকট্রনিক বন্ডিং দেখি, আর এইভাবে আমরা কোভ্যালেন্ট বন্ডিং দেখি, ঠিক আছে? চলে যাই পরের কোয়েশ্চেনে। যখন একটি হিলিয়াম আয়ন একটি ইলেকট্রন বর্জন করে তখন সেটি পরিবর্তিত হয়। আর হিলিয়াম আয়ন চেঞ্জেস when it loses an electron, proton, alpha particle, ion, deuteron.
দেখুন হিলিয়াম রয়েছে, বলছে হিলিয়াম আপনার একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে হিলিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে স্যার কি হয়ে যাবে, তাহলে একটা ইলেকট্রন কম মানে একটা প্রোটন বেশি, তাহলে হিলিয়াম প্লাস। যারা যারা এখানে আলফা পার্টিকেল উত্তর দেবেন তাদেরকে মানে বলতে চাই আলফা পার্টিকেল কিন্তু হিলিয়াম 2+, আর এখানে বলেছে একটা ইলেকট্রন ছাড়ে। ভালো করে বুঝুন, আলফা পার্টিকেল কিন্তু হিলিয়াম 2+, আর এখানে বলেছে একটা ইলেকট্রন ছাড়ে। আপনারা এই লজিকটা ভালো করে বুঝে উত্তর করুন, তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? তাড়াহুড়ো একদম করবেন না। কেমন, একটা ইলেকট্রন ছাড়লো মানে এখন ইলেকট্রন একটা কমে গেছে, তার মানে প্রোটনের সংখ্যা এখন বেশি, অবভিয়াসলি প্লাস হবে, ইট উইল বি আ প্লাস। ঠিক আছে, আমরা এই জায়গাটাতে ভুল করি, আমরা এই জায়গাটাতে ডেফিনেটলি ভুল করি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, সিম্পল, এটাকে আমরা বলবো ইট ইজ অ্যান আয়ন। যদি দুটো ইলেকট্রন ছাড়তো, বলতো when it loses 2 ইলেকট্রন, তাহলে অবভিয়াসলি He2+ হতো, যেটাকে আপনারা বলতে পারতেন আলফা পার্টিকেল। ঠিক আছে, এটা কিন্তু কনফিউজিং কোয়েশ্চেন। ডিউটেরন কি, নিউক্লিয়াস অফ ডিউটেরিয়াম, নিউক্লিয়াস অফ ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম কি, আইসোটোপ অফ হাইড্রোজেন, আইসোটোপ অফ হাইড্রোজেন। ঠিক আছে, আইসোটোপ অফ হাইড্রোজেন। ঠিক আছে, ক্লিয়ার? চলি পরের কোয়েশ্চেনে। 49তম সমান্তরাল হলো ড্যাশ এর মধ্যে একটি সীমানা। 49th প্যারালাল ইজ আ বাউন্ডারি বিটুইন নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, ইউএসএ, কানাডা, ভারত, পাকিস্তান। বেশ, এটা অনেকে ঠিক উত্তর দেবেন। নর্থ কোরিয়া সাউথ কোরিয়া হচ্ছে 38th প্যারালাল। ঠিক আছে, ফ্রান্স অ্যান্ড জার্মানি হচ্ছে ম্যাজিনট লাইন, এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন। ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান আমরা সবাই জানি র্যাডক্লিফ লাইন। তো কারেক্ট অ্যান্সার ইজ ডেফিনেটলি সি, ইউএসএ অ্যান্ড কানাডা। ঠিক আছে, ইউএসএ অ্যান্ড কানাডা। আরেকটা জাস্ট বলে দিই, ইন্ডিয়া অ্যান্ড চায়না ম্যাকমোহন লাইন, ইন্ডিয়া অ্যান্ড চায়না ম্যাকমোহন লাইন। আর আরেকটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না ম্যাকমোহন লাইন, আর আরেকটা হচ্ছে ডুরান্ড লাইন, পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। ঠিক আছে, ক্লিয়ার? চলে যাই আমরা পরের কোয়েশ্চেন। প্রথম ইলেকট্রনের আধানকে নির্ণয় করেন। হু ফার্স্ট ডিটারমাইন দ্য চার্জ অফ ইলেকট্রন, হু ফার্স্ট ডিটারমাইন দ্য চার্জ অফ ইলেকট্রন। ই গ্রহণ করলো আয়ন হতো, ইলেকট্রন যদি নিত হ্যাঁ তাহলেও আমার ওটা নেগেটিভলি চার্জ আয়ন হতো হিলিয়ামের। কে কে ফাঁসলো কোয়েশ্চেনটায়? দেবেশ, দীপম, মধুমিতা, কেয়া, সুহানা, তীর্থপ্রতিম, সৌরভ ফাঁসলো, কোয়েশ্চেনটায় ফেঁসে গেল। বলেছে চার্জ অফ ইলেকট্রন। যারা বললেন থমসন, থমসন ডিসকভার্ড ইলেকট্রন। ঠিক, রাদারফোর্ড, রাদারফোর্ড ডিসকভার্ড অ্যাটমিক নিউক্লিয়াস। ठीक है, गोल्डस्टाइन डिस्कवर्ड प्रोटॉन। The correct answer is Millikan. Orindam, you are absolutely right. Millikan.
চার্জ কত 1.6 ইন্টু 10⁻31, ঠিক আছে, সরি 10⁻⁹, ভুল বললাম, 10⁻⁻19 কুলম। বাকি সবাই কোয়েশ্চেনটাতে ফেঁসেছে, ঠিক আছে, এইভাবেই ফাঁসানো হয় কোয়েশ্চেনে। ডিসকভার দ্য চার্জ অফ ইলেকট্রন, আমি যে ইলেকট্রন দেখলাম আমি থমসন করে দেবো, মুশকিল ওখানেই। আরেকটা জিনিস জাস্ট একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে কি বলে ওটা জানো, নিউট্রন। নিউট্রন যদি দেয় তাহলে সেটা হচ্ছে চ্যাডউইক, নিউট্রন যদি দেয় সেটা হচ্ছে চ্যাডউইক হবে। ওকে, নেক্সট, অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা ওয়ান লাইনার প্রশ্ন। ইনস্টিটিউটস, ওয়্যার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? নিউ দিল্লি, কোয়েম্বাটুর, দেরাদুন, কলকাতা। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় লোকেটেড? এটা আমরা জানি স্যার 1906 সালে এস্টাবলিশড হয়েছে। আর এটা কোথায় লোকেটেড? অ্যাবসলিউটলি কারেক্ট, ইটস সি, দেরাদুন। এটা নিয়ে সময় নষ্ট করলাম না, পরের কোয়েশ্চেনে চলে যাব। স্বপন বুড়ো ছদ্মনাম কে ব্যবহার করতেন? হু ইউজ দ্য সিউডোনিম স্বপন বুড়ো? অখিল নিয়োগী, অজিত কৃষ্ণ বসু, তারাপদ ধর, তারাপদ রয় হওয়া উচিত, যাই হোক, নারায়ণ সান্যাল। একদম দ্য কারেক্ট অ্যান্সার ইজ অখিল নিয়োগী, ঠিক আছে। নারায়ণ সান্যাল যেটা ব্যবহার করতেন সেটা হলো বিকর্ণ। কয়েকটা জাস্ট একটু বলে দিই, রবীন্দ্রনাথ টেগোর, তিনি করতেন ভানু সিংহ, আন্নাকালী পাকরাশি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র পণ্ডিত বলি, দাদা ঠাকুর, মাইকেল মধুসূদন। কেউ বলতে পারবে মাইকেল মধুসূদন? মাইকেল মধুসূদন, মাইকেল মধুসূদন, ক্যান এনিওয়ান আনসার? মাইকেল মধুসূদন কি? হ্যাঁ, এটা তো আমি জানি, অক্রিব, দীপম যেটা বলেছে, কারেক্ট। টিমোথি পেন পোয়েম, ঠিক है। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, কমলাকান্ত, শরৎচন্দ্র চ্যাটার্জি, অনিলা দেবী, ঠিক আছে। সুনীল গঙ্গোপাধ্যায় বা সুনীল গাঙ্গুলি, নীল লোহিত অথবা সনাতন পাঠক। ওকে, ডান স্যার। চলো নেক্সট চলে যাই পরের কোয়েশ্চেনে। পাইথু হটাও বা পাইথু হুটাও কোন দেশের পার্লামেন্ট? নেপাল, মায়ানমার, ফ্রান্স, নরওয়ে। আগেরগুলো বলে দিয়েছি পার্লামেন্ট অনেকগুলো, এখানে আর জাস্ট আনসারটা বলে দেবো। চলো, কোন দেশের পার্লামেন্ট স্যার? পাইথু হটাও 27-এ রয়েছি আমরা, অ্যাবসলিউটলি ইটস মায়ানমার। আগে এটা ডিসকাশন করেছি, আর করলাম না। নেক্সট, রাজমান্নার কমিটি কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত? রাজমান্নার কমিটি রিলেটেড টু হুইচ টপিক? ডাইরেক্ট ট্যাক্স, অ্যামাউন্ট অফ ট্যাক্স লিভাইড, সেন্টার স্টেট ইকোনমিক রিলেশন, ব্ল্যাক মানি। রাজমান্নার কমিটি এটা স্যার গভর্নমেন্ট অফ তামিলনাড়ু থেকে নেওয়া হয়েছে। এই যে গভর্নমেন্ট অফ তামিলনাড়ু থেকে এটা নেওয়া হয়েছে রাজমান্নার কমিটি, এই যে আমার সরি, এরা ফিনান্স কমিশন, ঠিক আছে, যেটা আমরা এখন দেখতে পাই ফিনান্স কমিশন,
যেটা আমরা জানি কত, আর্টিকেল 280। ফিনান্স কমিশন যেটা আমাদেরকে বলেছে, এই ফিনান্স কমিশনকে বলেছিল পার্মানেন্ট বডি বানাতে, ফিনান্স কমিশনকে পার্মানেন্ট বডি বানাতে। তাহলে এখান থেকে উত্তর পেয়ে যাচ্ছ কোনটা, সেন্টার স্টেট ইকোনমিক রিলেশন। ফিনান্স কমিশন সেটাই করে, তারা সেন্টার আর স্টেটের মধ্যে ভাগ করে দেয় রিসোর্সেস বা ফান্ডিংটা। ঠিক আছে, সো দেয়ারফর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্যার। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কত সালে গঠন হয়েছিল, 1969, 1969 সালে, 1969 সালে। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে একটা কমিটি মাথায় রেখো, কেলকার কমিটি, খুব প্রশ্ন আসে এটা থেকে। কেলকার কমিটি, ডাইরেক্ট ট্যাক্স ওরিয়েন্টেড কেলকার কমিটিটা থেকে প্রচুর প্রশ্ন আসে। ইট ওয়াজ ইন 2002। চলো নেক্সট, সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন প্রধান বিচারপতিকে ভারতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ক্ষেত্রে পথপ্রদর্শক বলা হয়? এটা ওয়ান লাইনার, এক্ষুনি উত্তর করে দাও। হুইচ ফর্মার চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ কনসিডার্ড আ পায়োনিয়ার ইন দ্য ফিল্ড অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন? পি এন ভগবতী, ওয়াই ভি চন্দ্রচূড়, ই এস ভেঙ্কটরামাইয়া, রঙ্গনাথ মিশ্রা। একদম ফার্স্ট আনসার আমরা পেয়েছি ফ্রম দীপম, তীর্থপ্রতিম, মধুমিতা। দে আর দ্য ফার্স্ট থ্রি অ্যান্ড দে আর দ্য অ্যাবসলিউট কারেক্ট থ্রি। সো দেয়ারফর পি এন ভগবতী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এমনিতে ভারতের ফার্স্ট ছিল কে, হীরালাল জে কানিয়া। তোমাদের কাছে একটা হোমওয়ার্কে প্রশ্ন থাকলো, প্রেজেন্টের নামটা জানিও আমাকে, প্রেজেন্ট কততম রয়েছে, কততম আর কি। চলো নেক্সট, ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীটি, দ্য লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার ইন ইন্ডিয়া, নর্মদা, তাপ্তি, লুনি, সবরমতী। নর্মদা, তাপ্তি, লুনি, সবরমতী। সূর্যকান্ত, উত্তর পেয়ে গেছি আমরা। চলো স্যার, যদি বলে তাপ্তি, এটা সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার, শর্টে লিখলাম WFR মানে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ঠিক আছে, এটা টোটালি আমার কিসের, কোথা থেকে রয়েছে, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। এবং এখানে কোন কোন ড্যাম পাই, উকাই, কাকরাপাড় আর গিরনা। উকাই ড্যাম, কাকরাপাড় ড্যাম, আর হচ্ছে গিরনা ড্যাম। ঠিক আছে, নাও ইফ আই কাম টু লুনি, লুনি যেটা আমরা দেখছি, লুনি, আচ্ছা এটার লেন্থ বলিনি না ভাই, 724 কিলোমিটার। লুনি যদি আমরা আসি, লুনি হচ্ছে 495 কিলোমিটার। লংগেস্ট রিভার, লংগেস্ট রিভার ইন থার ডেজার্ট, লংগেস্ট রিভার ইন থার ডেজার্ট। থার ডেজার্টের সবচেয়ে, এটা কিন্তু প্রশ্ন করে, মাথায় রেখো। এবারে যদি পরের উত্তর, মানে উত্তরটা ভাব, পশ্চিম বাহিনী নদী কোনটা, অবশ্যই এখানে চোখ বন্ধ করে নর্মদা, 1312 কিলোমিটার। আর কি বলবে, ক্রিয়েটস রিফট ভ্যালি, ক্রিয়েটস রিফট ভ্যালি, রিফট ভ্যালি তৈরি করে। আর কি বলা যেতে পারে নর্মদার ক্ষেত্রে, কোথায় ড্রেন করে নর্মদা, নর্মদা ড্রেনস ইনটু অ্যারাবিয়ান সি, মানে মেশে গিয়ে আরব সাগরে, ওই জন্যই বলেছে ওয়েস্ট ফ্লোয়িং, অ্যারাবিয়ান সি। ঠিক আছে, একটা ছবি দেখবো স্যার, এইটা হলো নর্মদা, এই যে এখান থেকে ফ্লো হয়ে এখানে, ওরা অরিজিনেট কোথায় করছে, অরিজিনেট করছে স্যার অমরকন্টক, অরিজিনেটস ইন অমরকন্টক ইন মধ্যপ্রদেশ, অরিজিনেটস ইন অমরকন্টক ইন মধ্যপ্রদেশ। ঠিক আছে, অরিজিনেটস অমরকন্টক ইন মধ্যপ্রদেশ। কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। রিমেম্বার দিস থ্রি স্টেটস। ঠিক আছে, আর এর আগে একটা ছবি ম্যাপ দিয়ে রেখেছি, এটা PDF এ দিয়ে দেবো, জাস্ট ইস্ট ফ্লোয়িং রিভার আর ওয়েস্ট ফ্লোয়িং রিভার গুলো মার্ক করা আছে, আর কিচ্ছু না।
ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন চলে যাব। বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য হলো which one of the sanctuaries is reserved for wild donkeys? donkeys এর চেয়ে বড় কথা এখানে বলা উচিত wild ass বা অ্যাসেস। কচ্ছের রণ, ভিতরকণিকা, ভরতপুর, কাজিরাঙ্গা। চলো, কে বললো সি? সুদেশনা, তীর্থপ্রতিম, দীপম, মহসিন, অঙ্কিত। সবাই ধরে ধরে ভুল, ধরে ধরে ভুল। এরম ভুল করছো ভাই। ভরতপুর ইজ লোকেটেড ইন রাজস্থান। ইটস আ বার্ড স্যাংচুয়ারি। ছি 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 ছি। কাজিরাঙ্গা, ইটস ইন আসাম। ইট ইজ ফেমাস ফর ওয়ান হর্ন রাইনো। ठीक है, भितरकनिका इज इन ओडिशा। सॉल्ट वाटर क्रोकोडाइल and olive ridley turtle. ठीक है, करेक्ट आंसर इज कच्छेर रन, रन ऑफ कच्छ, रन ऑफ कच्छ। বাজে ভুল এগুলো, এগুলো তো সোজা ভাই। আচ্ছা কি জানো বলবো, আরেকটা গির ফরেস্ট হচ্ছে এশিয়াটিক লায়ন। চলো নেক্সট যাই। ইউনিভার্সের থেকে প্রশ্ন, জিওগ্রাফি। সূর্যের আলোকিত পৃষ্ঠের নাম কি নামে পরিচিত? গ্লোয়িং সারফেস অফ দ্য সান ইজ নোন অ্যাজ লিথোস্ফিয়ার, ফোটোস্ফিয়ার, বায়ুমণ্ডল, ক্রোমোস্ফিয়ার। লিথোস্ফিয়ার, ফোটোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, ক্রোমোস্ফিয়ার। সন্তু পাল বলছে ডি। ইউনিভার্স ভালো করে পড়ো স্যার, ইউনিভার্স কিন্তু ইম্পর্টেন্ট টপিক ইন জিওগ্রাফি। প্লিজ প্লিজ লার্ন অ্যান্ড দেন গো টু দ্য ফিল্ড। অমৃষা বেরা ইজ দ্য কারেক্ট ওয়ান, প্রথম যার থেকে পেয়েছি। দেন মধুমিতা, দেন অরিন্দম, দেন দীপম, দেন সুদেশনা। ব্যাস, অনেকেই জানে, ভেরি গুড। লিথোস্ফিয়ার হচ্ছে রকি লেয়ার অফ আর্থ। ठीक है, एटमॉस्फेयर इज द लेयर ऑफ गैसेस। द करेक्ट आंसर इज फोटोस्फियर। ক্রোমোস্ফিয়ার যেটা আমাদের বলছে সেটা ফোটোস্ফিয়ারের ওপর। আচ্ছা আমরা যখন দেখবে স্যার কোনো গ্রহণ লাগে তখন আকাশের রংটা একটু লালচে হয়ে যায় না? খেয়াল করবে স্যার, যখন কোনো গ্রহণ লাগে, এক্লিপস হয়, তখন আকাশের রংটা লালচে হয়ে যায় না স্যার? খেয়াল করবে যখন কোনো গ্রহণ লাগে দেখবে আকাশের রংটা একটু লালচে হয়ে যায়, সেটা এই ক্রোমোস্ফিয়ারের জন্য স্যার। ঠিক আছে, এটা হচ্ছে এই ক্রোমোস্ফিয়ারের জন্য। এই যে ক্রোমোস্ফিয়ারেই আমরা রেডিশ গ্লোটা দেখতে পাই। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাই ভিজিবল ডিউরিং এক্লিপসেস। গ্রহণের সময় এটা দেখতে পাবে। কেমন? ভিজিবল ডিউরিং এক্লিপসেস। ছবিটা একটা দেখাই স্যার, দেখো এই যে ফোটোস্ফিয়ার তোমরা বললে, এর ওপরেই হচ্ছে ক্রোমোস্ফিয়ার যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, এই রেডিশ, এই যে লাল লাল আভা, এটাই গ্রহণের সময় দেখতে পাও। দিস ইজ দ্য লেয়ার্স অফ সান। ঠিক আছে, দিস ইজ দ্য লেয়ার্স অফ সান, বা দিস আর দ্য লেয়ার্স অফ সান। এম আই ক্লিয়ার? তাহলে ক্রোমোস্ফিয়ার কি? ইটস দ্য লেয়ার অ্যাবভ ফটোস্ফিয়ার। নেক্সট, 4 ওম প্রতিরোধে প্রতি সেকেন্ডে 200 জুল তাপ উৎপন্ন হয়। প্রতিরোধক জুড়ে সম্ভাব্য পার্থক্য কি? 200 জুল অফ হিট ইজ প্রডিউসড পার সেকেন্ড in an 8 ohm resistance. What is the potential difference across the resistor? 50 volt, 40 volt, 30 volt, 20 volt. চলো স্যার করি অঙ্কটা। এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর।
ঠিক আছে, এবার এই পাওয়ারের এখানে আমরা 200 জুল বসাবো। এবার এই পাওয়ারটা অনেক বলেছে এটা তো ওয়াট, কি করে হলো? দেখো প্রতি সেকেন্ডে বলেছে, এইখানে কনভার্সনটা আমি দেখিয়ে দিই কেন এটা পাওয়ার হিসেবে বলছিল। দেখো আমরা কি জানি স্যার, পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম। তুমি বলবে হ্যাঁ একদম স্যার। এনার্জির এসআই ইউনিট কি স্যার? জুল। টাইমের এসআই ইউনিট সেকেন্ড। সায়েন্স প্রত্যেকটা স্টেপ অনুযায়ী বুঝবে, একটুও প্রবলেম হবে না। দেখো এখানে কত জুল বলেছে স্যার? 200 জুল। কত সেকেন্ডে? প্রতি সেকেন্ড, মানে 1/1 সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড 200 ওয়াট। এবার বুঝলে স্যার কেন এই 200টা এখানে বসিয়ে আমরা অঙ্কটা করি? এবার বোঝা গেল স্যার কেন আমরা এই যে এখানে এটা যে বসাচ্ছি, এই যে 200 ওয়াটটা যে কেন এখানে বসাচ্ছি, এটার কারণটা কি? দিস ইজ দ্য রিজন। সেই জন্য এখানে আমরা কি করি, মুখস্থ করে বসিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফর্মুলাটা এসছে এখান থেকে, ফর্মুলাটা এসছে এখান থেকে। ঠিক আছে, আমরা 200 জুল পাওয়ার জানি, এনার্জি বাই মানে ক্ষমতা মানে শক্তি বাই সময়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড ওয়াট হয়, এইবার অনুযায়ী বসে। এবার 200 ভি স্কোয়ার আমি জানি না, আর কত, সরি ভি স্কোয়ার হবে, আর আমি জানি কত 8, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত? 200 ইন্টু 8, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 1600, ভি ইকুয়ালস টু রুট ওভার 1600 মানে 40 আছে 40। হ্যাঁ স্যার, বি। ঠিক আছে, নেক্সট, এক ফোঁটা জলের গোলকার হওয়ার কারণ কি? What drop of water becomes spherical due to পৃষ্ঠটান, সান্দ্রতা, অভিকর্ষ বল, অপকেন্দ্র বল। A drop of water becomes spherical due to surface tension, viscosity, gravitational force, centripetal force। একদম, এটা খুব সোজা কোয়েশ্চেন স্যার। সবসময় মনে রাখবে সারফেস টেনশন হচ্ছে, সারফেস টেনশন হচ্ছে একটা, সারফেস টেনশনের ফর্মুলা মনে রাখবে, ফোর্স বাই লেন্থ, ফোর্স বাই লেন্থ। তার মানে কি, এই যে সারফেস টেনশন গামা, এটা প্রপোর্শনাল টু ফোর্স, মানে তুমি যদি ফোর্স বাড়াও সারফেস টেনশন বাড়বে, আর গামা ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ 1/L, তার মানে তুমি যদি লেন্থ বাড়াও কমে যাবে। তো কেন গোলকার হয়ে যায়? কারণ এটা মিনিমাম সারফেস এরিয়া করতে চায়, মিনিমাম সারফেস এরিয়া, আর যার জন্যই এটা হচ্ছে সারফেস টেনশন, পৃষ্ঠটা। লজিক এটা। ঠিক আছে, নেক্সট চলে যাই পরের কোয়েশ্চেন। কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? হু ওয়াজ নোন অ্যাজ অমিত্রঘাত? বিম্বিসার, বিন্দুসার, অশোক, কালাশোক। কাল অশোক সব থেকে ইম্পর্টেন্ট, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, বৈশালী। অশোক অনেক ইনফরমেশন রয়েছে, জাস্ট বলে দিই, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। বিন্দুসার ফাদার অফ অশোক। ঠিক আছে, বিম্বিসার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিন্দুসার আর বিম্বিসারের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। বিম্বিসার যেটাকে আমার বলছে, বিম্বিসার হচ্ছে ইয়েতে, ঠিক আছে, বিম্বিসার, বিম্বিসার এর সান হচ্ছে অজাতশত্রু, আর এ হচ্ছে হরিঅঙ্ক ডায়নাস্টি। বিম্বিসার হচ্ছে হরিঅঙ্ক ডায়নাস্টি। এখানে একে গ্রিকরা বলেছে অমিত্রক্রেটস। ঠিক আছে, অমিত্রঘাত, ডেস্ট্রয়ার অফ ফোকস, ডেস্ট্রয়ার ফোকস বলছি, ফোর্স এনিমিজ। বিম্বিসার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভাই, এ।
আচ্ছা এক মিনিট এক মিনিট, ও সরি 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 সরি, জাস্ট আ সেকেন্ড, তাই হ্যাঁ রাইট রাইট রাইট, বিন্দুসার, সরি এক্সট্রিমলি সরি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভাই, এক্সট্রিমলি সরি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাই মিস্টেক, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাবসলিউটলি বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি ওটা বলে উল্টো বললাম দেখ, হ্যাঁ একদম স্যার, সরি মাই মিস্টেক, বি, বিন্দুসারা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাকেই অমিত্রক্রেটস, গ্রিকরা বলছে অমিত্রক্রেটস। মাই মিস্টেক স্যার, বি হবে কারেক্ট অ্যান্সার, বাই, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি 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 বি, অ্যাবসলিউটলি বি, মাই মিস্টেক, সি, এই নেক্সট, বি হবে কারেক্ট। রাষ্ট্র পরিচালনার নিম্নলিখিত কোন নীতিটি গান্ধীবাদী নয়? হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্সিপালস অফ গভর্নেন্স ইজ নট গান্ধীয়ান? গ্রামীণ এলাকায় কুটির শিল্পের বিকাশ, শুধুমাত্র ঔষধ সম্বন্ধীয় ক্ষেত্র ছাড়া সমস্ত প্রকার মাদকদ্রব্যের নিষিদ্ধকরণ, গরু বাছুর এবং অন্যান্য দুগ্ধবতী গবাদি পশুর হত্যা নিষিদ্ধকরণ, 14 বছর বয়সী সমস্ত শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদান। আগেরটা বি হবে স্যার, বি অ্যাবসলিউটলি কারেক্ট, ওটা আমি বললাম এক, মার্ক করলাম আর এক, মানে মুখে। যাই হোক, কোনটা যেন বলবো, হ্যাঁ এটা স্যার আমার কি ডিপিএসপির কথা বলেছে, মানে আর্টিকেল 36 থেকে 51, তাহলে এখানে কোনটা, যেটা আমার প্রথমটা, এটা আমরা আর্টিকেল 43-এ দেখতে পাই, তুমি বলবে হ্যাঁ। আর্টিকেল বি, এটা আমরা 47-এ দেখতে পাই, তুমি বলবে হ্যাঁ। আমরা সি, এটা 48-এ দেখতে পাই, তুমি বলবে হ্যাঁ। কিন্তু সেই ক্ষেত্রে আনপেড কম্পালসারি অল, এইটা আমাদের ডিপিএসপির মধ্যে নয়, অতএব ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্যার। ঠিক, চলো নেক্সট। যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার মেনলি ডিপেন্ডস অন, বাতাসের তাপমাত্রা, বায়ুর চাপ, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর ঘনত্ব। কোয়েশ্চেনটা লজিক্যালি একটু কিন্তু গন্ডগোলের আছে, বুঝে করো, ঠিক আছে। কারেক্ট, বাহ, সবাই ধরে নিয়েছে, ভেরি গুড। এখানে স্যার যদি আপেক্ষিক আর্দ্রতা বলে, এটা রেট অফ ইভাপোরেশনকে এফেক্ট করে, ঠিক আছে, রেট অফ ইভাপোরেশন এটাকে এফেক্ট করে। এয়ার টেম্পারেচার, এটা কত, মানে এটা কি বোঝায়, হাউ ফাস্ট ওয়াটার রিচেস ইটস বয়েলিং পয়েন্ট, হাউ ফাস্ট ওয়াটার, এটা বোঝায় এয়ার টেম্পারেচার। কোনটা হবে কারেক্ট উত্তর স্যার, বি, এয়ার প্রেশার। কেন এয়ার প্রেশার, কারণ এয়ার প্রেশার যেটা আমাদেরকে বলছে, সেটা আমার ডাইরেক্টলি, মানে যে আমার যে বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, বয়েলিং পয়েন্ট ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এয়ার প্রেশার। আমাদের এই একটা লাইনেই গল্প শেষ হয়ে যায়, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, মানে সেই ক্ষেত্রে কি বোঝা যায়, অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট মানে কি ভাই, বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে, বয়েলিং পয়েন্ট মানে কি, যে আমার লিকুইডের যে ভেপার প্রেশার আর সারাউন্ডিং অ্যাটমসফেরিক প্রেশার সেটা সমান, ঠিক আছে, ভেপার প্রেশার অফ লিকুইড equals to surrounding atmospheric pressure, ठीक है, सो बी इज द करेक्ट आंसर। चलो 38, পৃথিবীর বৃহত্তম হ্রদ, দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, বৈকাল, সুপিরিয়র, ভিক্টোরিয়া, ক্যাসপিয়ান সি। चलो सर, विक्टोरिया लार्जेस्ट लेक इन अफ्रीका, ठीक है, कैस्पियन सी, इट इज द डीपेस्ट लेक एंड लार्जेस्ट फ्रेश वाटर लेक बाय वॉल्यूम, deepest lake and largest fresh water lake
बाय वॉल्यूम। ठीक है, बाकी যেগুলো রইলো স্যার সুপিরিয়র। ঠিক है, সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম লেক। এখানে অনেক ক্ষেত্রে দুটো প্রশ্ন আসতে পারে, এই সরি এটা আমি এটা তো এটা হবে দ্যাট, এটা উল্টো লিখলাম, মানে এটা হবে বৈকাল, এটা ভুল বললাম। সুপিরিয়র যেটা হবে, সুপিরিয়র হচ্ছে কি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই সারফেস এরিয়া। এই যে ডিপেস্ট লেক এটা স্যার এটা হবে, আমি এটা চেঞ্জ করে দিলাম, আরে ভাই এটা নড়ছে না। যাই হোক বৈকাল স্যার এটা হবে, যেটা আমি বললাম যে ডিপেস্ট লেক অ্যান্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এটা হবে বৈকাল, লেক বৈকাল। ঠিক আছে, আচ্ছা যেটা আমি বলছিলাম যে এই কি বলে তোমার সুপিরিয়র, এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই সারফেস এরিয়া, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই সারফেস এরিয়া। কারেক্ট উত্তর অবশ্যই করে ক্যাসপিয়ান সি। ঠিক আছে, ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো ছবি, লেক সুপিরিয়র, লেক হুরো, এখানে পাঁচটা যে লেক থাকে, ঠিক আছে, এটা হলো তোমার এই যে ক্যাসপিয়ান সি। নেক্সট, কোনটি নক্ষত্রমণ্ডল যাকে শিকারীও বলা হয়, হুইচ ইজ দ্য কনস্টেলেশন হুইচ ইজ অলসো কল্ড অ্যাজ দ্য হান্টার? উর্সা মেজর, বৃশ্চিক, ওরিয়ন সিংহ রাশি, উর্সা মেজর স্করপিও, ওরিয়ন লিও। উর্সা মেজরকে আমরা বলি গ্রেট বিয়ার, হান্টার হিসেবে বলি ওরিয়ন, হান্টার হিসেবে বলি ওরিয়ন। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাবসলিউটলি ইউনিভার্সের কোয়েশ্চেন পড়ে আসতে হবে স্যার। ওরিয়নের ব্রাইটেস্ট কি? ওরিয়নের ব্রাইটেস্ট স্টার হচ্ছে রেইগেল। ঠিক আছে, চলো নেক্সট ছবিটা দেখিয়ে দিই, এই যে ওরিয়ন হান্টার, আর ওটা হচ্ছে উর্সা মেজর গ্রেট বিয়ার যেটাকে বললাম। নেক্সট, ভারতের প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী, এটা খুব সোজা কোয়েশ্চেন, ছোটবেলাকার কোয়েশ্চেন, এটা জানি না। ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস ইংলিশ চ্যানেল, মিহির সেন, ভানু আথাইয়া, এম রাজেন্দ্র, নাওয়াং গম্বু। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অস্কার, 1983 ফর গান্ধী, কোন ক্যাটাগরি? কস্টিউম ডিজাইনার। নাওয়াং গম্বু কি ফার্স্ট পার্সন যিনি দুবার মাউন্ট এভারেস্ট উঠেছিলেন। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান টু সামিট মাউন্ট এভারেস্ট টুয়াইস। নাইনটিন 1963 and 1965। আর একটা কি মনে রাখবে এখান থেকে, ফার্স্ট ইন্ডিয়ান টু সাকসেসফুলি স্কেল নন্দা দেবী। ठीक है, it was on 1964। okay, correct answer is Mihir Sen। next question, ভারতে উদার শিল্পনীতি কবে প্রথম ঘোষিত হয়? when was the liberalization of economy first proclaimed in India? খুব সোজা, 1966, 1980, 1991, 2001। চলো, the correct answer is C, 1991 একদম। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে 1948-এ।
ठीक है, सेकेंड আসে 1956, থার্ড 1977, ফোর্থ 1980, আর এটা হচ্ছে ফিফথ, এটাতেই এলপিজি আসে। চলো লাস্ট কোয়েশ্চেন আজকে। কোন পরিবাহী রোধ 6 ওহম এবং প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর প্রান্ত দুটির বিভব প্রভেদ কত? If the resistance of a conductor is 6 ohms and the current is 3 ampere, what is the potential difference? 10 ভোল্ট, 12 ভোল্ট, 18 ভোল্ট, 6 ভোল্ট। সোজা কোয়েশ্চেন স্যার, V equals to I into R, ওহমস ল। I কত? 3 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স কত? 6 ওহম, মানে 18 ভোল্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো স্যার আজকের মতো তাহলে আমাদের এখানেই সেশন শেষ হলো। থ্যাঙ্কস টু অল অফ ইউ। এটা আমাদের প্রথম ক্লাস ছিল তোমাদের সাথে, হোপফুলি তোমাদের ভালো লেগেছে, যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস। পরের ক্লাসে যে যেগুলো পড়তে হবে, যেগুলো পড়ে আসতে বলবো, সেগুলো ডেফিনেটলি তোমাদেরকে আমি গ্রুপের মধ্যে জানিয়ে দেবো, একটু গ্রুপে নজর রেখো। ভালো থেকো, হোপ ইউ লাইক দ্য ক্লাস। টাটা।